রেকর্ডিং অন করে দিলাম। রেকর্ডিং হোক। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আমরা বেশি কথা না বলি। তো আজকে হচ্ছে পেন টেস্টিং ফান্ডামেন্টাল, এই মডিউলটা হচ্ছে আমার ট্রাই হ্যাকমি থেকে নেওয়া। এটা টোটালটাই ট্রাই হ্যাকমি, আপনারা ট্রাই হ্যাকমি থেকে পাবেন। এখানে আমি যেটা করছি, ট্রাই হ্যাকমির ওই রোড ইয়েটা মডিউলটা আমি জাস্ট বাংলায় বাংলায়, এটা হচ্ছে সবচেয়ে বাজে নোট, আমার নোটের মধ্যে সবচেয়ে বাজে নোট হচ্ছে এটা। চ্যাট জিপিটি দিয়ে জাস্ট বলছি সামারি, বাংলা সামারি বা ইংলিশ মিক্স করে একটা সামারি দেওয়ার জন্য আমারে দিছে এইটাই। কিন্তু আমরা এখান থেকে মেইন কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব। আর এটার যাদের রাইট আপস দরকার তারা হচ্ছে আমার মিডিয়ামে গেলে আপনারা পাবেন, medium.com। আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। লাইব্রেরি, আচ্ছা এটা মনে হয় এই যে আছে। এটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, আপনাদের গ্রুপেই আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার তো স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই তাই না? ও আচ্ছা, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আমি গ্রুপে আগে দিয়ে নেই, তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার আসতেছি। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আমাদের সব কার্যক্রমগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করব আমরা। আমরা ডিসকর্ডে ছিলাম, আসলে ডিসকর্ডের সাথে অনেকেই পরিচিত না, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে আচ্ছা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, আমরা হচ্ছে ইয়া করি, স্ক্রিন শেয়ারটা দিয়ে দেই। ওকে, আচ্ছা দেখেন, আমি আশা করি দেখা যাচ্ছে স্ক্রিন এবং আমার ভয়েসও ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে আরেকটু টাইম দিবেন। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে পেন টেস্টিং ফান্ডামেন্টাল। তো পেন টেস্টিং ফান্ডামেন্টালে আমরা গত দিনে কিছু বেসিক আইডিয়া নিছি, আজকে আরেকটু বেসিক আইডিয়া নেব। যদি সম্ভব হয় আমরা হচ্ছে এখান থেকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব কিছু জিনিস। সো আমাদের হচ্ছে পেন টেস্টিং বলতে আসলে আমরা কি বুঝতেছি? পেন টেস্টিং মানে আমাদের ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকার আর পেন টেস্টিং এবং রেড টিম, তিনটা কিন্তু তিন রকমের কনসেপ্ট। ইথিক্যাল হ্যাকার আমরা একজন ইন্ডিভিজুয়ালকে বলতেছি যে হ্যাঁ সে একজন ইন্ডিভিজুয়াল ইথিক্যাল হ্যাকার, যে ইথিক্যাল ইথিক্যাল পারপাসে কাজ করে। সেটা অর্গানাইজেশনে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, সে যে কোনো ভাবে কাজ করতে পারে। সে বাগ বাউন্টি করতে পারে, সে হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে করতে পারে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইথিক্যাল হ্যাকার। মানে সে হচ্ছে ব্ল্যাকের মতোই কাজ করে, কিন্তু ইথিক্যালি কাজ করে, অথরাইজেশন নিয়ে কাজ করে। আর পেনিট্রেশন টেস্টিং আমরা বলতেছি ইথিক্যাল হ্যাকারই আসলে পেনিট্রেশন টেস্টিং এর রোল প্লে করতে পারে। কিন্তু পেনিট্রেশন টেস্টিং আমাদের হচ্ছে জবে যখন আমরা চাই তখন এই রোলটাকে আসলে আমরা বেশি ডিফাইন করতে পারি। আহ, এই এই জন্যই দেখবেন যে ইসি কাউন্সিলের একটা কম্পারিজম আছে, যে তারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার আর সার্টিফাইড পেনিট্রেশন টেস্টার দুইটা কিন্তু আলাদা জিনিস।
সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার যখন, তখন আপনাকে বিভিন্ন টুলস টেকনিক্স এই জিনিসগুলা বোঝানো হচ্ছে। আর পেনিট্রেশন টেস্টিং যখন, তখন হচ্ছে আপনি সার্ভার বা নেটওয়ার্ক কিভাবে পেনিট্রেট করতে পারেন সেই বিষয়গুলোকে আপনাকে দেখানো হচ্ছে। তার মানে ইনিশিয়ালি আমরা হচ্ছে এটাকে একই রকম মনে করলেও আসলে এর মধ্যে কিছু স্লাইটলি ডিফারেন্স আছে, মানে খুব অল্প পরিমাণ ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটা আসলে চোখে পড়ার মতো না, তবে কাজ কিন্তু একই। তো এখানে আবার রেড টিম, এখানে একটা শব্দ আসে রেড টিম। রেড টিম বলতে আমরা কি বুঝি, এই যে আমাদের যেই ইথিক্যাল হ্যাকার গ্রুপ বা যেই পেনিট্রেশন টেস্টের গ্রুপ, এই গ্রুপটাই আসলে হচ্ছে একসাথে যখন একটা গ্রুপ হয় তখন আমরা তাকে বলতেছি রেড টিম। রেড টিম যখন আসবে তখন রেড টিম সিমুলেশন আসবে। রেড টিম যখন আসবে, রেড টিম আসলে পুরোটাই সিমুলেশন বেসড একটা টিম থাকে, যেখানে হচ্ছে পেনিট্রেশন টেস্টার থাকতে পারে, যেখানে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার থাকতে পারে, যেখানে হচ্ছে ফিশিং অ্যাটাকের জন্য আলাদা মেম্বার থাকতে পারে। এইভাবে প্রত্যেকটা স্পেশালাইজড পার্সন নিয়ে একটা টিম গঠন হয়, সেই টিমটাকে আমরা বলতেছি হচ্ছে রেড টিম। তাহলে আমরা এখান থেকে তিনটা কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে ইথিক্যাল হ্যাকার, একটা হচ্ছে পেনিট্রেশন টেস্টার, এবং একটা হচ্ছে রেড টিম। রেড টিম মানে আমরা বুঝতেছি টিম। ইথিক্যাল হ্যাকার মানে যে হচ্ছে হ্যাকিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করবে, হ্যাকিং টাইপের জিনিসগুলো কাজ করবে। পেনিট্রেশন টেস্টারও সেম হ্যাকিং রিলেটেড কাজ করবে, কিন্তু ক্লায়েন্টের জন্য কাজ করবে। সেটা একটা অর্গানাইজেশনের জন্য হতে পারে, সেটা যে কোনো ভাবেই হইতে পারে। তো আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি যে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকারের কাজ, এখানে বা শব্দটা ইউজ করা হয়েছে। কারণ এদের মধ্যে আসলে খুব ডিফারেন্স, শুধুমাত্র ইসি কাউন্সিল এই ডিফারেন্সটা দেখায় তাদের কোর্সের প্রমোশনের জন্য, কিন্তু আসলে খুব বেশি এখানে ডিফারেন্স নাই। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি ক্লায়েন্টের সিস্টেম অ্যাপ্লিকেশন নেটওয়ার্কের ভালনারেবিলিটিস খুঁজে বের করা এবং সেগুলো মিটিগেট করার অ্যাকশনেবল সলিউশন প্রোভাইড করা। এখন অ্যাকশনেবল সলিউশন বলতে কি বোঝাচ্ছি, আপনার অ্যাকশনেবল সলিউশন বলতে বোঝাচ্ছি হচ্ছে তার মানে এই না যে ক্লায়েন্ট এন্ডের উইন্ডোজ ব্যাকডেটেড আছে, সেই ব্যাকডেটেড উইন্ডোজটাকে আপনি আপডেট করে দিচ্ছেন। এটা মানে এটা বোঝায় না, এটা মানে বোঝায় আপনাকে সলিউশন করার ওইটা কিভাবে সলিউশন হবে তার একটা রোড ম্যাপ আপনাকে বলে দিতে হবে, সেটা আপনার রিপোর্টে আসবে। মিটিগেশন প্ল্যান আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ, তোমার পিএসপি ভার্সন এটা চলতেছে, তোমার পিএসপি এটা থেকে এটাতে আপগ্রেড করলে তোমার জন্য সুবিধা। এখানেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে আপগ্রেড করতে বললেন এতে অর্গানাইজেশনের কোনো ক্ষতি হচ্ছে কিনা। ধরেন এখন মেটা বলেন, তারপরে হচ্ছে টেসলা বলেন, এই ধরনের বড় বড় অর্গানাইজেশন যারা তাদের ফ্রেমওয়ার্ক পিএসপির উপরে তারা বেস করে রেডি করে ফেলছে, এখন তারা যদি একদিনের জন্য এটা ডেভেলপিং ধরেন একটা আপগ্রেড করতে চায়, তাহলে আমার সার্ভার ডাউন থাকবে। এই 1 মিনিট সার্ভার ডাউন থাকলে ওরা কয়েক বিলিয়ন ডলার লস লস করে ফেলে। খুব স্বাভাবিকভাবে তাদের জন্য কিন্তু সম্ভব না যে আপনার এটাকে আপগ্রেড করে ফেলা। তাহলে আপনাকে এমন কিছু প্ল্যান দিতে হবে যেই প্ল্যানের কারণে সে আপগ্রেড না করে তার ওয়েবসাইট বা তার যে সার্ভার আছে সেটাকে সে সিকিউর করতে পারে। আপনি ধরে রাখছেন যে হ্যাঁ এটা আমার ভালনারেবিলিটিস। পেনিট্রেশন টেস্টার মানে এই না যে আপনি শুধুমাত্র একটা স্ক্যান করলেন, ভালনারেবিলিটিস দেখলেন, দেখে সেটার উপরে একটা রিপোর্ট রেডি করে দিলেন, এইটা না। পেনিট্রেশন টেস্টার মানে হচ্ছে আপনাকে চিন্তাশীল হতে হবে যে তার ওয়েবসাইট তার বিজনেসের রেপুটেশন লস না করে আমি কিভাবে কাজ করতে পারি, কিভাবে কাজ করা যেতে পারে, সেটার উপর বেস করে আপনাকে অ্যাকশনেবল প্ল্যান রেডি করে তাকে প্রোভাইড করা। এখন হ্যাঁ, এটা হতে পারে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আপনাকে করতে দিচ্ছে, অ্যাসেসমেন্ট আপনি করছেন, করার পরে কিছু ভালনারেবিলিটিস আপনি পাইছেন, সেই ভালনারেবিলিটিস উপরগুলো আপনি একটা রিপোর্ট রেডি করছেন, এটা একটা ব্যাপার। পেনিট্রেশন টেস্টিং করতেছেন, কিন্তু ধরেন আপনি হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর মধ্যে একটা মেথড নিয়ে আসতেছেন যে আমি হচ্ছে এখানে ডিডোস অ্যাটাক করব, ডিডোস অ্যাটাক করে দেখি ওর সার্ভারটা ডাউন হয় কিনা। যদি ডাউন হয় তাহলে কিন্তু তার লসের পরিমাণ কতটুকু হবে সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন না। তাহলে ওই ডিডোস অ্যাটাক করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কোন সময়টা আসলে ডিডোস অ্যাটাক করলে সমস্যা নাই। তাহলে এই সময়টা আমরা করতে পারি কিভাবে, যে হ্যাঁ, আমার অমুক ওয়েবসাইট ধরেন টেসলা, এই ওয়েবসাইটে আমি অ্যানালাইসিস করে দেখলাম কিছুদিন যে এই ওয়েবসাইটে রাত 10টার পরে ট্রাফিক বেশি আসে, ভিজিটর বেশি আসে। তাহলে আমি যদি এখানে মাল্টিপল বট পাঠাই তাহলে সেখানে হচ্ছে ক্ষতি হওয়ার চান্সটা কম থাকবে। কিন্তু আপনি এখন তার হচ্ছে ক্লায়েন্টের ট্রাফিক ধরেন 1 মিলিয়ন ট্রাফিক এখানে আছে, আপনি তার মধ্যে ডিডোস অ্যাটাক দিচ্ছেন, ওয়েবসাইট খুব স্বাভাবিকভাবে পড়ে যাবে।
তো এইটা যাতে না হয় সেইটা খেয়াল রেখে, তার বিজনেসে যাতে লস না হয় সেদিকে খেয়াল রেখে আসলে সিকিউরিটি পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন আমি আমার আমার অর্গানাইজেশনের কথা যদি বলি, আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেকানিজম আমরা রেডি করছি। আমরা 5টা প্ল্যান আমার কোম্পানিকে কমপ্লায়েন্সের সাথে হচ্ছে 5টা প্ল্যান রেডি করে নিয়ে গিয়ে দিছি। কিন্তু এই 5টা প্ল্যানের মধ্যে প্রত্যেকটা প্ল্যানই তার বিজনেসের জন্য ক্ষতিকর। তাহলে আমার 5টা প্ল্যান, কিন্তু আমি এই যে 7 দিন 10 দিন যাবত একটা প্ল্যান রেডি করলাম, এই প্রত্যেকটা প্ল্যানই কিন্তু আসলে ফেল করলো। আর যখনই ফেল করলো তখন কিন্তু আমাকে আবার নতুন প্ল্যান রেডি করতে হবে, নতুন কমপ্লায়েন্স রেডি করতে হবে, কিন্তু সেটাকে সিকিউর রাখার মাধ্যমে। যেমন আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, ধরেন এখানে হচ্ছে অ্যাড এজেন্সি নিয়ে কাজ করে, অ্যাড রান করার জন্য কাজ করে, তো অনেক এমপ্লয়ি। অপারেশনের জন্য আছে ধরেন 20 জন, সেলসের জন্য আসে ধরেন 25 থেকে 30 জন। এখন ক্লায়েন্ট এন্ড থেকে যখন আমাকে মেটায় বিজনেস অ্যাকাউন্টে আমাকে ধরেন একটা পারমিশন দিচ্ছে, আমার একটা অ্যাকাউন্টকে ম্যানেজার অ্যাকাউন্টে করে দিচ্ছে, তখন আমি ওখান থেকে তার জন্য অ্যাড রান করার পারমিশন পাচ্ছি। কিন্তু ওইটা আমার স্পেসিফিক একটা ডিভাইসের জন্যই হয়। যার কারণে তারা কি করে যে সেলস পার্সনের পিসিতে যেই মেইলটা আছে সেই মেইলটা অপারেশনের পিসিতে যারা 20 জন আছে তাদের প্রত্যেকের পিসিতেই আছে। এখন সে যখন ওইটাকে ওই ক্লায়েন্ট যখন তাকে অর্ডার দিচ্ছে সেই লিঙ্কটাকে যখন সে বুকমার্ক করতেছে, বুকমার্ক করার পরে অপারেশনের সবার কাছে ওই বুকমার্কটা পৌঁছায় যাচ্ছে। পৌঁছায় যাওয়ার পরে তারপরে যার উপরে কাজ অ্যাসাইন হচ্ছে সে তখন কাজটা ডান করতেছে বুকমার্ক থেকে। তাহলে বারবার আমাকে এই হ্যাজেল পোহাইতে হলো না। এখন যদি এইটা না হতো, বুকমার্ক যদি না করতো বা সিনক্রোনাইজ যদি না হতো, তাহলে এখানে কি কি সমস্যা হতে পারতো? তাহলে সমস্যা যেটা হতো যে ওই সেলস পারসনকে আবার ওই অপারেশনের পিসিতে গিয়ে তার প্রোফাইল ওপেন করতে হইতো, সে যে মাধ্যমে কাজ নিয়ে আসছে সেই মাধ্যমটা ওপেন করতে হইতো, সেখানে গিয়ে ম্যানুয়ালি কাজ করতে হইতো। আপনি নর্মালি চিন্তা করেন যে ফেসবুক আমাদের কুকি স্টোর করে রাখতেছে, আপনি যখন খুশি অ্যাপে ক্লিক করতেছেন ঢুকতেছেন। এইটাই যদি এমন হইতো যে আপনার বারবার লগ ইন করতে হচ্ছে, আপনি কিছুক্ষণ ইনঅ্যাক্টিভিটির কারণেই আপনার হচ্ছে আবার লগ ইন দিতে হচ্ছে, কত বিরক্তিকর একটা ব্যাপার হতো। আপনি অ্যাপস কিন্তু আর ইউজ করতেন না। তো তারা কিন্তু যেটা করতেছে, সিকিউরিটি কিছুটা লস করতেছে, কিন্তু আপনাকে শান্তিতে রাখার জন্য যতটুকু রিলেবিলিটি দেওয়া দরকার ততটুকু কিন্তু আপনাকে দিচ্ছে। আবার আমাদের অর্গানাইজেশনে ফিরে আসি, তাহলে তাদের জন্য আমরা অনেকগুলো প্ল্যান রেডি করে নিয়ে গেলাম। আসলে সবগুলো প্ল্যানই ফেল করলো। দেন আমরা কি করলাম, যে সেলস রুমে আমরা একটা পিসি রাখলাম যেই পিসিতে আসলে কাজগুলো আসলে ওখানে আমার বুকমার্ক করবে। এখন মেইল যদি প্রত্যেকটা পিসিতে থাকে, তাহলে একবার চিন্তা করেন এটা কত বড় রিস্ক একটা ব্যাপার। যে কেউ যখন তখন চাইলেই এই কাজটা করে ফেলতে পারবে, বা যে কেউ চাইলেই এখানে অ্যাক্সেস নিতে পারবে। তাহলে এই রিস্কটা আমরা কোনোভাবেই নিতে চাইনি বা নেওয়ার করিনি। তা আমরা কি করলাম, যে সেলস আছে 20 জন, 20 জনের জন্য একটা পিসি রেডি করে দিলাম যেই পিসিতে আমার সবগুলো মেইল লগ ইন থাকবে, আর সেলস এর জন্য ইন্ডিভিজুয়াল মেইল লগ ইন থাকবে। তাহলে সেলস যখন এখানে সিনক্রোনাইজ করবে তখন আমার ওই পিসিতে সেন্ট্রাল যে পিসি সেখানে হচ্ছে সিনক্রোনাইজ হবে। এবং এই সিনক্রোনাইজেশনটা আমরা ব্রাউজারের আমরা হচ্ছে আননোন একটা ব্রাউজার ইউজ করছি, সেই ব্রাউজারের সিনক্রোনাইজেশন আমরা ম্যানুয়ালি করছি। মানে আপনি চাইলেই বাইরে থেকে ওই মেইলটা লগ ইন করবেন, লগ ইন করে সাথে সাথে ওখান থেকে সিনক্রোনাইজ আপনার ব্রাউজারে হবে না। সিনক্রোনাইজেশনটা ম্যানুয়ালি হবে, একটা চেইন মেনটেন করবে, একটা অ্যালগোরিদম মেনটেন করবে। এই অ্যালগোরিদমের সাথে যদি ম্যাচ না করে তাহলে আপনি ওখান থেকে সিনক্রোনাইজ করতে পারবেন না। আবার একটা এক্সাম্পল আমি দেই, মানে আমি কিন্তু রেড টিমার, তারপরও আমাকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা বিজনেসের স্বার্থে আমাকে করতে হয়েছে, যে কোম্পানি বিজনেস রেপুটেশন লস না করে কতটুকু সিকিউরিটি রক্ষা করা যায়। এটা কিন্তু একদিন আসে না, বিভিন্ন অ্যানালাইসিস অনেক মিটিং মিছিল করার পরে দেন কিন্তু এই ধরনের একটা চিন্তা ভাবনা তাদেরকে আমরা দিতে পারছি। অথচ এই চিন্তাগুলো কিন্তু তারাও করতে পারতো, কিন্তু সিকিউরিটি টিমের গুরুত্বটা এখানেই, যে ওই চিন্তা ভাবনাটা আসলে তারা করতে পারে না যেভাবে সিকিউরিটি মেনটেন করে কমিউনিকেশন এস্টাবলিশ করা যায়। আবার আমাদের এখানে রিমোট ডেস্কটপের অনেক প্রয়োজন হয়, তারা এনিডেস্কের মাধ্যমে বিভিন্ন কিন্তু হ্যাকার কি করলো, এনিডেস্কের মাধ্যমে সে হচ্ছে হ্যাকার অ্যাক্সেস নেওয়া শুরু করলো আমাদের পিসি গুলাতে। তাহলে আমার তাহলে ইন্টারনাল থ্রেট আছে, এখান থেকে আমার তাহলে থ্রেটটা বাইরে চলে যাচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে। তাহলে তখন আমরা কি করলাম,
আমরা একটা সার্ভারের মধ্যে নিয়ে আসলাম। এসএসএইচ বা এফটিপি আপনারা জানেন, বা না জানলেও সমস্যা নাই, আরডিপি যেভাবে কাজ করে ওইটাই আরডিপি। কিন্তু আরডিপিতে কি সমস্যা, আপনার ইউজার নেম পাসওয়ার্ড জানলে সেটাও হ্যাকার অ্যাক্সেস নিতে পারবে। এখন আমরা এমন একটা সিস্টেম ডিপ্লয় করছি যেই সিস্টেমের মাধ্যমে আমার সার্ভারে একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে, তার কাছে একটা কি থাকবে ক্লায়েন্ট পিসিতে, এবং আমার সার্ভারে একটা কি থাকবে। সেই কি যদি ম্যাচ না করে, যদি একটা নর্মাল ওয়ার্ডও যদি বা একটা স্পেসও যদি উল্টাপাল্টা হয়, তাহলেও ওইটা আপনি বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আপনাকে দেখাবে যে আপনার কাছে আইডি আছে, পাসওয়ার্ড আছে, সবই আছে, কিন্তু আপনি ওই কি যতক্ষণ ম্যাচ না করাতে পারবেন ততক্ষণ পর্যন্ত এখানে অ্যাক্সেস নিতে পারবেন না। তাহলে এই সিস্টেমগুলোর সাথে কিন্তু আমরাও পরিচিত ছিলাম না, কিন্তু কোম্পানির স্বার্থে বা বিভিন্ন কাজের স্বার্থে আমাদের কিন্তু এগুলা থিঙ্কিং এর মধ্যে নিয়ে আসতে হয়েছে, আমরা এগুলা করতে পারছি। সো পেনিট্রেশন টেস্টার মানে এই না যে আপনি শুধু হ্যাকিং করবেন, হ্যাকিং করে এখানে আপনি শেষ করে ফেলবেন, ব্যাপারটা হচ্ছে এরকম না। পেনিট্রেশন টেস্টার মানে হচ্ছে আপনাকে থিংকিং এর জায়গা থাকতে হবে, অ্যাকশনেবল প্ল্যান রেডি করতে হবে, যেই অ্যাকশনেবল প্ল্যানের মাধ্যমে বিজনেস লস না করে। এবং এটা কিন্তু যারা হচ্ছে অডিট করে, আইএসও অডিট, আপনারা নাম শুনতে থাকবেন হয়তো, বা অডিট যারা করে তারা কিন্তু এই কমপ্লায়েন্সটা মেনটেন করে, যে বিজনেস আমার এই হচ্ছে বিজনেস মডেল, আমার এখানে এই কমপ্লায়েন্স দিলে বিজনেসের ক্ষতি হওয়ার চান্স আছে, তাহলে ওইটা কিভাবে আরেকটু কমায় নিয়ে আসা যায়, ক্ষতির পরিমাণটাকে কিভাবে কমানো যায়, সিকিউরিটির লেভেলটাকে কিভাবে হাই করা যায়, এই ধরনের অ্যাকশনেবল প্ল্যান আপনার মাথায় আসতে হয়। তাহলে আপনি বুঝবেন যে হচ্ছে আপনি সঠিক পথে আগাচ্ছেন। আর হ্যাকিং তো এটা সবাই টুলস টেকনিক্স ইউজ করে, এখন তো এআই চলে আসছে, এটা সবাই করতে পারে, কিন্তু এআই যেটা করতে পারে না সেটা হচ্ছে এই প্ল্যানও এআই এখন রেডি করা শুরু করছে। তবে আপনি যেভাবে প্ল্যান দিতে পারবেন এআই অনেক সময় দিতে পারবে না, কারণ আপনি যখন আপনার সিস্টেম কোনো সময় ক্র্যাশ করে, আপনারা দেখছেন কিনা কখনো ট্রাই করে দেখবেন যে এআই কে যদি ওই ক্র্যাশের সবকিছু দেন আপনি, এআই আপনাকে এমন এমন জিনিস দিবে, দিতে দিতে দেখবেন যে আপনার সিস্টেমটা আসলে রিকভার তো হয়ই নাই, বরং আরো ডিজাস্টার হয়ে গেছে। তো এরকম ঘটনা অনেকেই ফেস করে থাকবেন, আমি নিজেও ফেস করছি। বিশেষ করে আমার লিনাক্সের অনেক প্রবলেম এআই আমাকে কখনোই সমাধান দিতে পারে নাই, হয়তো বা নেক্সট আপগ্রেডে দিতে পারবে। আর এবং এটা কখনো দিতেও পারবে না, কারণ এআই হচ্ছে রিসেন্ট কোনো ডেটা নিয়ে কিন্তু কাজ করতে পারে না, যেটা অনলাইনে অ্যাভেলেবল আছে সেই ডেটা নিয়েই সে কাজ করতেছে। সো হিউম্যান ব্রেন কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। বিশেষ করে আজকে আমাদের একজন জিজ্ঞেস করতেছিল যে এআই তো পেনিট্রেশন টেস্টিং এর জন্য অটোমেটেড ভাবে খুব ভালো কাজ করতেছে, অটোমেটেড পেন টেস্টিং করতে পারতেছে, এই সেই। তো আমি তাকে জাস্ট একটা কোয়েশ্চেন করে আটকাই দিলাম যে তাহলে এআই যে রেডি হচ্ছে, এআই এর মধ্যেও তো ত্রুটি থাকতে পারে, সেই এআই পেন টেস্টার তাহলে কে, এআই এর জন্য পেন টেস্টারটা কে? তখন সে বলতেছে যে না, স্কোপটা কমে যাবে। এটা ট্রু যে আমাদের হচ্ছে হয়তোবা যেখানে 5 জন লাগতো সেখানে আমার 1 জন বা 2 জন মেম্বার দিয়ে আমার সেই কাজটা করায় নেওয়া সম্ভব এআই থ্রুতে। কিন্তু এক্সপার্টাইজ, যেমন কম্পিউটার যখন পৃথিবী প্রথম আসে, তখন কিন্তু আমরা ভাবছিলাম সব জব রিপ্লেস হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। কিন্তু ধরেন যে হচ্ছে ওই যে মুদ্রাক্ষরিক যারা ছিল, ওইটাকে কি যেন বলে, টাইপ করতো, কালি করতো, মানে ডিসপ্লেতে আসতো না, ও জাস্ট টাইপ করতো, দলিল দলিল টলিল বানাইতো, এই টাইপের যে জিনিসগুলা, ওইটা ওখান থেকে যারা কম্পিউটারের কিবোর্ডে সুইচ করতে পারছে তারা কিন্তু কাজ করতেছে, এখনো কাজ করতেছে। কিন্তু যারা কম্পিউটারের কিবোর্ডে সুইচ করতে পারেনি তারা কিন্তু জব হারাইছে। সো এই কথাটা সম্পূর্ণ ভুল যে এআই সাইবার সিকিউরিটির জব নিয়ে নিতে পারবে। হ্যাঁ, স্কোপটা কমায় ফেলতে পারবে হয়তোবা, কিন্তু এআই কে যদি আপনি কাজে লাগাইতে পারেন, এআই যদি শিখতে পারেন প্রপার ওয়েতে, তাহলে কিন্তু এই জিনিসটা আবার হবে না। আম, তো এআই এআই কে কাজে লাগাইতে গেলেও কিন্তু আপনাকে আসলে আগে বেসিক জিনিসটা জানতে হবে, যে আমার হচ্ছে বেসিক এআই কে আমি একটা প্রম্পট দেব, একটা কমান্ড দেব যে আমার জন্য এই জিনিস রেডি করে দাও, আমি জানি না এই জিনিস আসলে কিভাবে হয়, আমি জানি না, তাহলে আমি এটা কিভাবে করব? সো এই বিষয়গুলা আসলে আপনি যাই করেন না কেন, বেসিক দুর্বল থাকলে আপনি এআই নিয়েও কাজ করতে পারবেন না, বেসিক দুর্বল থাকলে আপনি কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন না। তো এখানে এই টপিকসটাও আসে যে ইম্পর্টেন্স দিন দিন বাড়তেছে। আহ, এবং এখানে একটা ডাটা দেখানো হয়েছে, এটা অনেক আগের ডাটা, এখন এই ডাটাটা আরো হিউজ। প্রতি 39 সেকেন্ডে একটা করে অ্যাটাক, প্রতি 39 সেকেন্ডে মিনিমাম একটা করে অ্যাটাক। এটা যদি আমরা একটু লাইভ সিমুলেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে লাইভ সাইবার অ্যাটাক ম্যাপ লিখে যদি সার্চ করি, তাহলে এখানে ক্যাসপারস্কির একটা আছে সাইবার থ্রেট ম্যাপ। আমরা একটু দেখবো যে এখানে হচ্ছে আসলে কি ধরনের অ্যাটাক গুলো, রেড ওয়ারেরটাও ভালো,
আমি জাস্ট দুইটা তিনটা একটু দেখাই। দেখেন এখান থেকে এই যে এখানে আপনারা হচ্ছে থ্রেটের, এটা হচ্ছে চেক পয়েন্টের, চেক পয়েন্ট একটা ভেন্ডর, ওরা অনেক সলিউশন নিয়ে কাজ করতেছে। তো দেখেন কি পরিমাণে অ্যাটাক যাচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। এখানে আমি যদি একটু বড় করি, দেখেন প্রত্যেক সময় এটাতে আহ, ভালো ইয়ে দেখাচ্ছে না। এখানে দেখেন এই যে ডেটা আছে 12 তারিখে কি পরিমাণ, প্রায় এত 10 কোটি না 10 কোটি, 10 কোটি অ্যাটাক 12 তারিখে হয়েছে। 17 তারিখে কত ডাটা, আরো 15 কোটি অ্যাটাক হয়েছে। এরকম দেখেন সবসময় অ্যাটাক কিন্তু চলতেই আছে। তুর্কি, তারপরে ইকুয়েডর, ফিলিপাইনে দেখেন অ্যাটাক যাচ্ছে, আয়ারল্যান্ডে। এবং অ্যাটাকের হচ্ছে আপনার এই যে টপ টার্গেটেড ইন্ডাস্ট্রিজ, এটা কিভাবে কাজ করে। এটা কাজ করে দেখেন, এটা হচ্ছে অনেকটা, অনেক ফায়ারওয়াল টয়ারওয়ালের সব ডেটাবেস হচ্ছে আপনার এখানে এক করা আছে। এখন প্রত্যেকটা অর্গানাইজেশনই তো আপনার, দেখেন টপ টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ 5 নম্বরে চলে আসছে। বাংলাদেশে কিন্তু অ্যাটাক আসতেছে, বিশেষ করে 16 ডিসেম্বর থেকে শুরু হয়েছে অ্যাটাক আসা, ভালো রকমের অ্যাটাক আসতেছে। এই ডাটাবেসটা ওরা হচ্ছে ডিটেক্ট করে। লাইভ অ্যাটাক যখন হয় তখন ধরেন অ্যান্টিভাইরাস আছে, ডিফেন্ডার আছে, বাইপাস হলেও তো পরে ধরা পড়তেছে। তো এইটা হচ্ছে ওখান থেকে ডাইরেক্ট এখানে লাইভ সিমুলেট করে। এটা অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে আপনি বাংলাদেশে অ্যাটাক আসতেছে না, শুধু বাংলাদেশ চাইলেও দেখতে পারেন। এই যে বাংলাদেশে হচ্ছে এখন এই অবস্থা, এই পরিমাণে অ্যাটাক আসছে বা আসতেছে। এখানে ওএস এর এর যে ইয়েগুলো আছে, এগুলার এই যে এক্সেস স্ক্যান, ওডিএস মানে হচ্ছে অন ডিমান্ড স্ক্যান, সবগুলা কি কি অ্যাটাক হচ্ছে এগুলা সবকিছু আপনারা এখান থেকে এই যে এখানে ইয়ে দিলেই আপনারা দেখতে পারবেন যে এটার মানে কি, আর কোন দেশ কোন সময় অ্যাটাক করতেছে। এটা এই যে এখানে দেখেন সব সময় ক্যাসপারসি যেহেতু অনেক কম দামে পাওয়া যায়, ম্যাক্সিমাম মানুষ আসলে ক্যাসপারসিটাকে ইউজ করে। দেখেন এখানে হচ্ছে কি পরিমাণ অ্যাটাক চলতেছে, সব সময়ের জন্য অ্যাটাক চলতেছে। এই যে এটা আরেকটু সুন্দর দেখা যাবে, দেখেন রাশিয়া, চায়না, ইউনাইটেড স্টেট, তারপরে হচ্ছে ইরান, এই কান্ট্রিগুলোতে সবসময় এরকম মারামারি লেগেই থাকে। এবং আমরা অফিসে কোন অ্যাটাকগুলো আসলে আসতেছে, ধরেন যে আমাদের এই লাইভ থ্রেট ম্যাপ দুই তিনটা ওপেন থাকে, কোন অ্যাটাকগুলো বেশি আসতেছে, বাংলাদেশে কোন অ্যাটাকগুলো বেশি আসতেছে, এই ম্যাপটা আমরা সবসময় অন রাখি। অন রেখে ওইটাকে আমরা হচ্ছে ট্রেন করি যাতে আমাদের অর্গানাইজেশনে ওই টাইপের অ্যাটাক করার কেউ অ্যাটাক না করতে পারে। এটার জন্য আমরা বিভিন্ন রুলস সাথে সাথে পলিসি অ্যাপ্লাই করে ফেলি। এখানে এটাও একটা, দেখেন ওয়েব অ্যাটাক, এখানে হচ্ছে ডিডোস অ্যাটাক, হলুদ মার্ক, ইন্ট্রোডার হচ্ছে এই মার্ক কালার দিয়ে অ্যাসেন্ড করা। তো কোন সময় দেখেন ওয়েব অ্যাটাক হচ্ছে, কানাডা, ইউনাইটেড স্টেটে ওয়েব অ্যাটাক চলতেছে, স্ক্যান করতেছে। এখানে এটা হচ্ছে স্ক্যানার। তো এরকম আমরা হচ্ছে লাইভ দেখতে পারি যে আন্ডার অ্যাটাকে কারা কারা আছে এখান থেকে। এটা সম্ভবত পেইড দেখতে হয়, আন্ডার অ্যাটাকে কারা কারা আছে। এটা হচ্ছে সলিউশন, ওদের সলিউশন ইউজ করার জন্য বলতেছে। তো এখানে হচ্ছে ইউডিপি ফ্লাড 88%, দেখেন টপ নেটওয়ার্ক অ্যাটাক। আমরা কি পড়ে থাকি, এসকিউএল ইনজেকশন আমরা পড়ে থাকি, কি এক্সএসএস এগুলো নিয়ে পড়ে থাকি। কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড আসলে কোন অ্যাটাকগুলো চলতেছে, আদৌ ওই ধরনের অ্যাটাকগুলো আসলে হ্যাকাররা ইউজ করতেছে কিনা, এটা থেকে কিভাবে প্রোটেক্ট থাকা যায়, এই জিনিসগুলো না আমরা কখনো চিন্তাই করি না। তারপরে এক্সেস ভায়োলেশন, অ্যাপ্লিকেশন ভায়োলেশনের ক্ষেত্রে দেখেন এক্সেস ভায়োলেশন হচ্ছে 64%, ইনজেকশন অ্যাটাক হচ্ছে 24%। ইনজেকশনের মধ্যে কি থাকে, স্কিল ইনজেকশন, তারপরে হচ্ছে এক্সএমএল ইনজেকশন, এইচটিএমএল ইনজেকশন, এই টাইপের অ্যাটাকগুলো। এক্সপ্লয়েট মাত্র 7%। অ্যাটাক হচ্ছে মানে যে এখানে এক্সপ্লয়েট করতে পারতেছে তা কিন্তু না। ডাটা থেফট হচ্ছে 3%। ক্রস সাইট স্ক্রিপ্টিং এক্সএসএস মাত্র 2%। আর আমরা এগুলো শেখার জন্য একদম মরিয়া হয়ে থাকি যে এটাই মনে হয় হ্যাকিং। আসলে ওরকম কিছু না। টপ স্ক্যান বা এই যে আমাদের টপ পোর্ট কোনটার, 443-তে সবচেয়ে বেশি অ্যাটাক হচ্ছে। 443 মানে আমাদের ওয়েব সার্ভারের জন্য যেটা ইউজ করা হয়। তারপরে এখানে টপ পোর্ট গুলা দেখতে পারবেন যে কোথায় কোথায় বেশি অ্যাটাক হচ্ছে। তো এটা জাস্ট এমনি দেখানোর জন্য আপনারা একটু দেখে নিয়েন। তাহলে প্রতি 39 সেকেন্ডে, আমরা অনেক আগের ডাটা এটা, 2200 হচ্ছে সাইবার অ্যাটাক। এটা গ্লোবালি হয় প্রতি সেকেন্ডে, এভরিডে সরি প্রতিদিন, তার মানে 39 সেকেন্ডে একটা করে অ্যাটাক এখান থেকে আহ, আসে। এবার আসি হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং, রেড টিমিং, এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি একটু আইডিয়া নিলাম।
আমরা প্র্যাকটিক্যালি দেখবো এই বিষয়গুলা। ইথিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জিনিসটা, এই পার্টটা। যদি আপনি ইথিক্যাল হ্যাকার হতে চান বা পেনিট্রেশন টেস্টার হতে চান, আপনার ইথিক্স এবং লিগ্যালিটি দুইটা দুইটা বিষয় হচ্ছে, দুইটা বিষয়ের মধ্যে যদি আপনি ফাইন ব্যালেন্স না নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আসলে ইথিক্যাল হ্যাকার বা পেনিট্রেশন টেস্টার হতে পারবেন না। এখন গ্রে হ্যাট ওইগুলোর দিকে আসতেছি আমি। তো এই জায়গায় লিগ্যালিটি এবং ইথিক্স দুইটা টার্ম ব্যবহার করা হয়েছে, দেখেন, লিগ্যালিটি এবং ইথিক্স। তাহলে লিগ্যালিটি কি? লিগ্যালিটি মানে আপনাকে একটা অর্গানাইজেশন কাজ দিছে, সেটা হচ্ছে লিগ্যালিটি, আপনার পারমিশন আছে ওই কাজটা করার, সেটা হচ্ছে লিগ্যালিটি। আর ইথিক্স কি? ইথিক্স হচ্ছে কাজ দেওয়ার পরে আপনার মনে শয়তান আইসা কুরকুরি দিল, টোকা দিল, যে তোমার কাছে এই ডেটা আছে, তুমি চাইলে ডার্ক ওয়েবে এটা বিক্রি করে দিতে পারো, বিলিয়ন বিলিয়ন ডলার পাবা। এই টোকা খেয়ে আপনি হচ্ছে এই কাজটা করে ফেললেন, তাহলে ওইটা আপনার ইথিক্স এর বাইরে চলে গেল। তাহলে লিগ্যালিটি এবং ইথিক্স দুইটাই আপনার যদি যখন থাকবে, যখন এটার মধ্যে ফাইন ব্যালেন্স থাকবে। আবার এমন হতে পারে, ধরেন আপনার কাছে একটা ফেসবুক রিকভারির কাজ আসছে, সাপোজ, যদিও এগুলো আসলে টপিকের কথা না, আমি ধরলাম। এখন আমাদের দেশে যেটা হয়, আপনারা যেটা দিয়ে উদ্বুদ্ধ হন সেটা হচ্ছে ফেসবুক রিকভারি করে দেওয়া হয় 100 টাকায়, 200 টাকায়, এরকম মার্কেটিং এর আপনারা শিকার হন। বা এরকম হয় আমাদের সামনে, বা বিভিন্ন গ্রুপে নিজেদের হ্যাডম দেখানোর জন্য এরকম বলে যে হ্যাঁ 100 আমরা হচ্ছে ফেসবুক রিকভারি করে দেই, আমার কাছে আসেন। কিন্তু আলটিমেটলি কি হয়? আলটিমেটলি ফেসবুকের যেই অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম অনুযায়ী আপনি আপনার যেই ডিভাইস থেকে, আপনি একবার চিন্তা করেন, নর্মালি ফেসবুক রিকভার করার জন্য তাকে দিচ্ছেন, সে কি করবে? মেটার কাছে ইমেল করতে হবে, নাকি সে মেটা হ্যাক করে আপনারা রিকভার করে দিবে? সেটা তো সম্ভব না। তাহলে মেটার কাছে তাকে কিন্তু মেইল করতে হয় আপনার ডকুমেন্টস গুলো দেই। এখন মেটা আপনার ডকুমেন্টস গুলো পাওয়ার পরে হয়তো বা ট্রাস্ট করলো, ট্রাস্ট করে তাকে রিকভার করে দিল, আবার ট্রাস্ট নাও করতে পারে। কিন্তু এই কাজটাই যদি আপনি আপনার ডিভাইস থেকে করেন, যেই ডিভাইসটা অলরেডি মেটা চিনে বা জানে যে হ্যাঁ এই ডিভাইস থেকে অনেকবার এক্সেস নেওয়া হয়েছে, এই ডিভাইসটা তারই, সেখান থেকে যদি আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে কিন্তু এই রিকভার হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, যেটা আপনি থার্ড পার্টি। এখন থার্ড পার্টি যখন করতে পারতেছে না, এখানে কিন্তু চান্স 50-50, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনাকে বলতেছে একদম 100% শিওর। তো আপনাকে যখন এটা দেওয়া হলো, দেওয়ার পরে আপনি যখন ডকুমেন্ট সাবমিট করলেন, সে যখন ডকুমেন্ট সাবমিট করলো, এটা ব্যাক আসলো না, বাই এনি চান্স ব্যাক আসলো না, ব্যাক না আসলে কি করবে? তখন আপনার সাথে সে কমিউনিকেশন অফ করে দিবে, আপনার টাকাগুলো সে মেরে দিবে। এরকম অহরহ এক্সাম্পল আছে, আপনাদের মধ্যেও কেউ থাকলে থাকতে পারেন। কেউ আছেন নাকি এরকম স্ক্যামের শিকার হয়েছেন? আইডি রিকভার বা গেম রিকভার বা যে কোনো কিছু দিয়ে টাকা দিছেন, টাকা দিয়ে আহ, টাকা আর ব্যাক পান নাই, আইডিও ব্যাক পান নাই, এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? হ্যাঁ ভাই, বলেন তো ঘটনাটা কি ছিল? ভাইয়া এটা হচ্ছে 2023-এর ঘটনা আর কি। আমি বাডি বসের আর কি মানে চাকরি করতাম কিউই হিসাবে। তো আমার স্যালারি আসতো হচ্ছে ইয়াতে ওয়াইজে আসতো। তো ওই টাইমে আর কি ব্যাংক আর কি ইয়ে করে দিল আর কি, মানে কিছুদিনের জন্য 10-15 দিনের জন্য যে ওয়াইজ ইউজ করা যাবে না। সো টাকাটা আমি কিভাবে তুলবো? সো ফেসবুকে এটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে আর কি। তো এফবিতে একটা বড় গ্রুপ ছিল ওই যে ডলার থেকে ওয়াইজ এর ইয়া, তো আমি হ্যাঁ, হ্যাঁ। ঢুকে দেখলাম যে এরকম অনেকে ইয়া করতেছে যে হ্যাঁ ওয়াইজ থেকে আমি ব্যাংকে পাঠাই দিই। তা এমন ভাবে ওরা অ্যাডটা বা যেটাই হোক ট্রাস্টেড ভাবে ওয়েতে ইয়া করছে। তো আমি ওখানে ডলার ট্রান্সফার করেই মানে অল্পই ডলার ট্রান্সফার করছিলাম, সব চলে গেছে। এই ধরনের ঘটনাগুলোই আসলে ঘটে, এই এই ব্যাপারগুলো, এই ধরনের স্ক্যাম গুলাই হয়। অথচ আমরা মনে করি এগুলো খুবই ইজি বা সিলি ম্যাটার, কিন্তু মানে আসলে দেওয়ার পরে আমি ইয়া হয়ে গেছে যে আমি এটা কি করলাম। হ্যাঁ, হ্যাঁ, এই আসলে আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের মেন্টালিটি বা আমাদের সেন্সরটা একটু কম কাজ করে, যে হ্যাঁ আমার মনে হয় এখানে গেলে আমি, আবার অনেক সময় দেখবেন যে এত টাকা ইনভেস্ট করলে আপনি এত টাকা পাবেন, বা লোন নিতে পারবেন আমাদের অ্যাপস থেকে, আপনি বিনা কোনো জামানত ছাড়া, কোনো কিছু ছাড়া আপনি হচ্ছে হ্যাঁ, বিশ এখন হাজার তো এটা এটাই চলতেছে। হ্যাঁ 20,000 30,000 টাকা লোন নিতে পারবেন। আমরা কি করি? অ্যাপস নামাই, আপনাকে লোন দিবেও সে, লোন দিবে না যে তা না, আপনাকে 20-30 হাজার লোন দিবেও, আপনি খুব খুশি। কিন্তু কয়েকদিন পরে আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন, কারণ ওই অ্যাপসটার মধ্যে হচ্ছে ম্যালেশিয়াস কোড লুকানো ছিল, আপনার যাবতীয় ইমেজ টিমেজ যা কিছু আছে সবকিছু সে নিয়ে নিছে। আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন, তখন ওই 30,000 টাকা তো দিতে হবেই, আরো 1-1.5 লাখ টাকা চলে যেতে পারে। এবং রিসেন্টলি আমাদের একজন হচ্ছে এরকম এই ধরনের থ্রেটের শিকার হয়েছে।
যদিও ওইটা হচ্ছে পরে মিনিমাইজ করে দেওয়া গেছে, কিন্তু সব ক্ষেত্রে তো আর সবকিছু হবে না, সব ক্ষেত্রে সবকিছু সম্ভব না। সো এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আসলে আমাদের প্রফেশনালিজম এই ব্যাপারটাকে ফোকাস করতে হবে বেশি, যে হ্যাঁ আমরা হচ্ছে এই নিজের ইয়েটা বিপদে পড়লেও সেখান থেকে উদ্ধার হওয়া যায় কিভাবে, সেই ওয়েটা আমাদের ইয়ে করতে হবে। ঠিক আছে, তুমি আইডি রিকভার করতে পারো, আমার আইডি আমার এখানে দিচ্ছি, তুমি রিমোটলি কানেকশন নিয়ে আমার সামনে পয়সা কাজ করো, আইডি রিকভার হলে টাকা পাবা, না হলে পাবা না। শেষ, হিসাব শেষ। সে বলবে দৌড়াবে, আপনার ওই ধরনের কাজ করবে না। আপনি তাকে ক্রেডেনশিয়াল দিয়ে দিবেন, আপনি ইয়ে করবেন, এই ধরনের কাজের সাথে কখনো যাবেন না। ওকে, তাহলে আমাদের হচ্ছে ইথিক্স এবং লিগ্যালিটি, এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের ফাইন ব্যালেন্স। এখন ওই যে টাকা মেরে দিল, তার কিন্তু ইথিক্স নাই, সে লিগ্যালিটি আছে। আপনি তাকে পারমিট করছেন, তার লিগ্যালিটি আছে, কিন্তু তার ইথিক্স নাই, সে আপনার টাকাটা মেরে দিছে। আবার যদি সে আইডিটা ব্যাক পায়, আপনাকে যদি ব্যাক দেয়, তাহলে তার আবার লিগ্যালিটি এবং ইথিক্স দুইটাই আছে। তো এইটাই বোঝানোর জন্য আর কি এত কথা বললাম। আহ, তো এখানে হচ্ছে অথরাইজড সিকিউরিটি অডিট, যেটা আমি অলরেডি বলে ফেলছি। ভালনারেবিলিটিস খুঁজে বের করে লিগ্যালিটি ক্লিয়ার কাট করা, ক্লিয়ার কাট লিগেল লিগ্যালিটির একটা ক্লিয়ার কাট ডকুমেন্টস থাকা। এখানে আসলে এআই এর ভাষা বুঝতেই পারতেছেন, উল্টাপাল্টা ভাষা। তারপরে হচ্ছে ক্লিয়ার কাট এবং স্কোপের বাইরে যেটাই যাবে সেটাই হচ্ছে আনঅথরাইজড হিসেবে কাউন্ট হবে। এখন স্কোপ ইন স্কোপের ব্যাপারটা কি? ধরেন আমি হচ্ছে এখানে দেখি, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে hacktoLive.net hacktoLive.net, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের আন্ডারে আমার কিছু সাবডোমেন আছে, academy.hacktoLive.net, তারপরে test.hacktoLive.net, test.hacktoLive.net, আর একটা সাবনেট a.hacktoLive.net। ধরেন এই চারটা আমার হচ্ছে সাবডোমেন আছে। এখন আমি আপনার সাথে যখন ডিলিং করতেছি, তখন আমি দুইটা জিনিস আপনাকে বলে দেব, স্কোপ এবং আউট অফ স্কোপ। আউট অফ স্কোপ, এখন আমি স্কোপের মধ্যে আপনাকে বললাম যে আপনি হচ্ছে আমার হ্যাক টু লিভ ডট নেট যে ডোমেইন আছে, এখানে করতে পারবেন। এখানে দুইভাবে আমি দেখাতে পারি আপনাকে। একটা হচ্ছে যদি আমি যদি দেখেন যে এরকম স্টার মার্ক করে দিছি, তাহলে আপনি বুঝবেন যে এই হ্যাক টু লিভের আন্ডারে যত সাবডোমেন আছে সবগুলাই টেস্টিং এর জন্য আপনাকে বলছি আমি। এখানে আর কোনো ইয়ে নাই, বাধা ধরার নিয়ম নাই। কিন্তু আমি যদি আপনাকে বলি যে স্কোপ হচ্ছে হ্যাক টু লিভ, তারপরে হচ্ছে academy.hacktoLive.net, এই দুইটা হচ্ছে আপনার স্কোপ। এবং আমি এখানে আরো বলে দিলাম যে আউট অফ স্কোপের মধ্যে আছে হচ্ছে test.hacktoLive.net এবং a.hacktoLive.net, এটা হচ্ছে আউট অফ স্কোপের মধ্যে আছে। তাহলে আপনি কিন্তু এখন ক্লিয়ার, একদম ক্লিয়ার যে আপনি এই দুইটা থেকে কাজ করতে পারবেন, এই দুইটাতে কাজ করতে পারবেন, এবং এই দুইটাতে কাজ করে যদি আপনি কোনো কিছু পানও, সেটার বিনিময়ে আমি আপনাকে পে করব না, সেটার বিনিময়ে আপনাকে পে করব না। এখন এই স্কোপের মধ্যে আবার কিছু থাকে রুলস, কিছু জিনিস থাকে হচ্ছে রুলস। রুলসটা কেমন? রুলস রুলসটা হচ্ছে, ধরেন 1 নম্বরে আমি দিয়ে দিলাম ডিডস অ্যাটাক করা যাবে না, ডিডস অ্যাটাক প্রহিবিটেড। স্পেলিং মিস্টেক হলে মাফ করবেন, প্রহিবিটেড স্পেলিং মিস্টেক হয়েছে, এটাই তো মনে হয় না, যাই হোক হোয়াট এভার। তারপরে হচ্ছে আমি বলে দিলাম ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স অ্যাটাক ডন্ট ডন্ট ডু এনি ব্রুট ফোর্স অ্যাটাক। তারপরে আমি আরো বলে দিলাম এমআই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, MITM অ্যাটাক, এগুলো আমি রুলসের মধ্যে বলে দিলাম।
অ্যাটাক, এবং আরো কিছু রাখলাম যে ফিশিং অ্যাটাক করা যাবে না। 4 নম্বরে রাখলাম হচ্ছে ফিশিং, ফিশিং কিংবা আমি হচ্ছে ফিশিং ফিশিং অ্যাটাক অ্যালাউড দিয়ে দিলাম, ফিশিং অ্যাটাক অ্যালাউড, এগুলো আমি রুলস এর মধ্যে রাখলাম। তার মানে আমি এখান থেকে বুঝতেছি যে ডিডোস অ্যাটাক করা যাবে না, তারপরে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক করা যাবে না, এমআইটিএম এটা হচ্ছে অ্যালাউড, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা হচ্ছে আমার অ্যালাউড। তাহলে আমি এখানে কয়েকটা জিনিস আপনাকে বলে দিলাম যে স্কোপ, স্কোপ কি কি থাকবে, এই কয়টা, এই কয়টার মধ্যে আসলেও যে আপনি সবকিছু করতে পারবেন ব্যাপারটা সেরকম না, এই কাজ করতে পারবেন, এই কাজ করতে পারবেন না। এখন যখন আমরা ক্লায়েন্ট এন্ডে ডিল করব তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু আর এই জিনিসগুলো বোঝে না, ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলো বোঝে না, এই জিনিসগুলো আপনাকে মিটিং এ কিন্তু এই জিনিসগুলো বোঝানোর দায়িত্বটা কিন্তু আপনার, যে ডিডোস অ্যাটাক করলে এই ক্ষতির সম্মুখীন হইতে পারবা, এই তোমার উপকারের জায়গা, এই তোমার হচ্ছে ক্ষতির জায়গা, তুমি কি এটা করতে চাও কিনা। আবার এই জিনিসটাও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রেডি করতে হতে পারে, যেমন আমরা ক্লায়েন্ট এন্ডের জন্য কিছু কিছু ভাই জিনিস। একটু একটা কোশ্চেন করতে কি পারি? জি জি শিওর ভাই। ভাই আপনি একজন সিইও বা এমডি কে এনাদের তো এই ধরনের কোনো টেকনিক্যাল নলেজই থাকে। হ্যাঁ হ্যাঁ, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এর জন্য কি করতে হয় জানেন, টেকনিক্যাল প্রপোজাল রেডি করতে হয়। টেকনিক্যাল প্রপোজাল রেডি করে আপনাকে ওইটা রেডি করে নিয়ে যাইতে হয়। যেমন আমাদের এন্ডে আমি হচ্ছে, দাঁড়ান একটু স্ক্রিনটা অফ করি, আমি দেখাই, আপনারা মিটে যারা আছেন তারাই শুধু দেখতে পারবেন, আমি জাস্ট দেখাই যে আমাদের টেকনিক্যাল প্রপোজালটা আমরা কিভাবে রেডি করি। একটু টাইম লাগবে, আমি রেকর্ডিংটা পজ করে রাখি তাহলে লেন্দি হবে না। তোমার হচ্ছে ও আপডেট নাই, সেই আপডেটটা আমরা করে দেব না, এই ধরনের কিছু শর্ত হচ্ছে এখানে রাখা হয়। এইভাবে ক্লিয়ার একটা ডকুমেন্টস এখানে থাকে। এইটাতেই আমি আসতেছি যে এখানে হচ্ছে রুলস অফ এঙ্গেজমেন্ট নামে একটা টার্ম আছে, রয়। এখন ক্লায়েন্ট আমার আমার রিসেন্ট একটা ল এনফোর্সমেন্ট থেকে প্রপোজাল আসছে, সেটা হচ্ছে আহ, একটা ওয়েবসাইটের কিছু মেকানিজম আছে, সেই মেকানিজমটা ব্রেক করতে হবে। এটা কিন্তু ল এনফোর্সমেন্ট থেকে আসছে। যাই হোক, এটা তো মনে হয় রেকর্ডিং এ চলে গেল। আচ্ছা, সমস্যা নেই। তো ধরেন আমি হচ্ছে এখন ওই কাজটা করবো, এখন তারা হচ্ছে আমাকে হিউজ পেমেন্ট দিবে, বা বাইরের একটা ক্লায়েন্ট আসছে বিটকয়েন আপনাকে পেমেন্ট দিতে যাচ্ছে, তার মানে ওইটা স্ক্যাম হওয়ার চান্স অনেক বেশি, আনঅথরাইজড বা ইলিগাল কাজ হওয়ার চান্স অনেক বেশি। তাহলে এটা আপনি বুঝবেন কিভাবে, তখন বুঝবেন যখন আপনার কাছে একটা ক্লিয়ার রুলস অফ এঙ্গেজমেন্ট আছে, রয় আছে, এই রয়টা দিয়ে আপনি বুঝবেন যে এটা আমার জন্য লিগ্যাল নাকি ইলিগাল কাজ। তাহলে এটা আমরা কিসের কিসের উপর ডিপেন্ড করব, পারমিশন, সেটার জন্য প্রপার আপনার পারমিশন আছে কিনা, লিগ্যাল অ্যাপ্রুভাল আছে কিনা। লিগ্যাল অ্যাপ্রুভাল আপনি কিভাবে পাবেন, সেটা হচ্ছে তার কোম্পানির ডকুমেন্টস আপনাকে শেয়ার করবে। যারা স্ক্যামার তারা কখনোই এত ভেজালে যাইতে চায় না, তারা ধুপধাপ কাজ করে বের করে নিতে চায়। কিন্তু আপনি হচ্ছে যেটা করবেন যে তার লিগ্যাল অ্যাপ্রুভাল আছে কিনা, ওই কোম্পানির সে কে, তার কোম্পানির মেইল থেকে আপনি মেইল নেবেন যে তোমার, তাহলে তুমি হচ্ছে হ্যাঁ হ্যাক টু লিভের মেম্বার, তাহলে hacktoLive.net এর যে মেইলটা তোমাকে দেওয়া আছে বিজনেস মেইলটা, সেই মেইল থেকে তুমি আমাকে একটা প্রপোজাল পাঠাও, আমি সেখানে তোমাকে আমার প্রাইসিং ডিটেলস সবকিছু জানাচ্ছি। এটা গেল হচ্ছে পারমিশনের ব্যাপার। তারপরে স্কোপের ব্যাপার, স্কোপের ব্যাপারটা আমি দেখালাম যে স্কোপ আসলে কিভাবে, কোন কোন তার স্কোপ কোনটা কোনটা তার, ওখানে হয়তো বা হচ্ছে 50টা ডিভাইস থাকতে পারে, 50টা ডিভাইসে তার দরকার নাই সিকিউরিটি টেস্ট করানোর জন্য, তার হয়তো বা 5টা ডিভাইসের জন্য প্রয়োজন। তো সে আমাকে বলে দেবে যে আমার হচ্ছে স্কোপ হচ্ছে এই কয়টা, এই সবগুলা নিয়ে আপনাকে একটা ফাইনাল প্রপোজাল পাঠাইতে হবে, যেই প্রপোজালটা সেই ক্লায়েন্ট অনুযায়ী যায়। আমি যারা আমাদের ব্যাচে জয়েন করবেন, আমার যে রিপোর্টিং ফরম্যাট রেডি করা আছে, আমরা কয়েকটা 3টা 4টা ভিএপিটি করছি, তো তার উপরে যেই আমাদের রিপোর্টগুলো আছে সেগুলো আপনাদের সামনে শো করব, হয়তো বা প্রোভাইড করা সম্ভব না, শো করব। তো এখানে হচ্ছে আহ, তারপরে হচ্ছে রুলস, রুলসের মধ্যে আমি দেখালাম যে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই যে ডন্ট এবং ডুস। তো এই জায়গায় আপনাকে এখন এখন আমি আবার হচ্ছে লিগ্যালিটি এবং ইথিক্সের জায়গায় ফিরে যাই। এখন আপনাকে বললো যে তুমি আমার কোম্পানিতে ফিশিং করতে পারবা না, কিন্তু ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করতে পারবা।
এখন ম্যান ইন দ্য মিডিল এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি ফিশিং ছাড়া ম্যান ইন দ্য মিডিল এটা করতে পারতেছেন না, আমি সাপোজ বলতেছি করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি অথরাইজেশন ছাড়া যদি ফিশিং অ্যাটাক করে ফেলেন, তাহলে সেটাকে বলা হবে যে আপনি হচ্ছে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার না। আপনি হচ্ছে তখন খারাপ কাজের জন্য অ্যাপ্রোচ করে ফেলেন, তখন আপনি আনইথিক্যাল কাজ করে ফেলেন। যদিও ইথিক্যাল পারপসে আপনার কাজের সুবিধার জন্য করতেছেন, কিন্তু সেটা তার বিজনেসের জন্য ক্ষতি হতে পারে, যার কারণে আপনি তখন আর পেনিট্রেশন টেস্টার হিসাবে নিজেকে দাবি করতে পারবেন না বা ইথিক্যাল হ্যাকার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি ইথিক্স এবং লিগ্যালিটি দুইটাকে ব্যালেন্স করতে পারতেছেন, আপনার লোভটাকে সংবরণ করতে পারতেছেন। তো এখানে লিগ্যালিটি এবং ইথিক্স নিয়ে কথা অনেক কিছু আছে। এটার উপর বেস করে আমরা হচ্ছে হ্যাকার হ্যাটস এর উপর বেস করে আমরা তিনটা ক্যাটাগরিতে হ্যাকারদের ভাগ করতে পারি। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, যারা লিগ্যাল এবং অথরাইজড ভাবে কাজ করে, যেমন পেনিট্রেশন টেস্টার, যেমন ইথিক্যাল হ্যাকার, এরা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা? যারা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, আইন ভাঙে, সমাজের জন্য ক্ষতিকারক কাজকর্ম করে, তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর গ্রে হ্যাট কারা? গ্রে হ্যাট আসলে ভালো কাজও করে, খারাপ কাজও করে। খারাপ কাজ করলেও তারা সেটা হচ্ছে আমাদের সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, এই ধরনের খারাপ কাজগুলো করে। সেই ভালোর এক্সাম্পল কেমন হইতে পারে? ধরেন একটা পর্নোগ্রাফি ওয়েবসাইট সে ডাউন করে ফেলতেছে, এটা সমাজের জন্য ভালো কিন্তু ইলিগাল কাজ, কিন্তু সে করছে সমাজের জন্য, সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য করছে। তারপরে বেটিং সাইট, স্ক্যামিং সাইট, এই ধরনের সাইটগুলো সে বন্ধ করে ফেলতেছে, কিংবা কেউ টাকা চুরি করতেছে তাকে ট্রেস করে নিয়ে সে হচ্ছে আইনের আওতায় এনে দিচ্ছে। এটা ইলিগাল কিন্তু সমাজের জন্য ভালো, তারা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ধরেন একটা দেশ থেকে আমাদের অ্যাটাক করা হয়েছে, এখন সেই অ্যাটাক আমি কি পারমিশনের জন্য অপেক্ষা করব কখন আমার দেশ আমাদের ঝাঁপায় পড়তে বলবে তখন আমি ঝাঁপায় পড়বো? এরকম না। কেউ অ্যাটাক করছে, আমাকে ডিফেন্ড করতে হবে, পাল্টা জবাব দিতে হবে, তারা জবাব দিবে। এরাই হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। তার মানে তারা হচ্ছে সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, এই ধরনের কাজগুলা খারাপ হলেও তারা করে। লিগ্যালিটি নাই কিন্তু করে, তাদের ইথিক্সের জায়গাটা ভালো, এই জায়গা থেকে তারা করে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ইথিক্সের জায়গা খারাপ এবং লিগ্যালিটিও ব্রেক করে, সে তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এবং হোয়াইট হ্যাকার সবসময় অথরাইজড ভাবে কাজ করে, আনঅথরাইজড ভাবে কোনো ধরনের কাজ করে না, সেটা সমাজের জন্য ভালো হলেও তারা এই কাজগুলো করে না। আর আমাদের টার্গেটটা হচ্ছে এই হোয়াইট হ্যাট হ্যাকারের দিকেই আমাদের টার্গেট। তারপরে হচ্ছে আহ, কিছু ফ্রেমওয়ার্ক, এগুলো আমি অলরেডি আমার রিপোর্টে আপনাদের শো করলাম যে এগুলো ফ্রেমওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে। আমি কি রেকর্ডিং এর স্ক্রিন শো করছি? করছি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কোয়েশ্চেন আর কি, ট্রাই হ্যাক মেরি কোয়েশ্চেন, এগুলা সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমরা আসি মেথোডোলজি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। মেথোডোলজিটা আসলে ডিপেন্ড করে এক একজন হ্যাকারের মেন্টালিটির উপরে, এক একজন পেনিট্রেশন টেস্টারের সিস্টেমের উপরে, সে আসলে কি টাইপের কিভাবে করতে পছন্দ করে। দেখেন আমি যে ধরনের ড্রেস পছন্দ করি, আপনার সেই ধরনের ড্রেস পছন্দ নাও হইতে পারে। আমার পছন্দের কালার ব্ল্যাক, আপনার পছন্দের কালার রেড, পছন্দের অমিল থাকবে, এটাই স্বাভাবিক। হাতের পাঁচটা আঙ্গুল মিলবে না, তো পাঁচটা ব্রেনও কিন্তু সেম না, পাঁচটা ব্রেনও কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করবে। তো এই যে পাঁচটা ব্রেন আলাদাভাবে, পাঁচটা মানুষ যখন একটা সার্ভারে পাঁচ রকম ভাবে চিন্তা করতে পারবে, এইভাবেই, এটাই খুব স্বাভাবিক। এবং এই জায়গাটাতে আমাদের ফোকাস, যে আপনারা হচ্ছে যাতে এই চিন্তাগুলো নিয়ে আসতে পারেন যে কিভাবে আপনি পেন টেস্টিং করবেন। কিন্তু আপনি যতভাবেই চিন্তা করেন না কেন, এই সবগুলার একটা সামারি থাকে। যেমন আপনি যদি বলেন যে আমি হচ্ছে ধরেন এবিসিডি, এবিসিডি আমি হচ্ছে এর পরে সি বলবো, সির পরে এ বলবো, তারপরে আই বলবো, কে বলবো, নো ইস্যুস, বলতেই পারেন। কিন্তু আপনি যদি বলেন যে ভাওয়েল বলতে আমি কোনো কিছু রাখবো না, তাহলে কিন্তু এটা সম্ভব না। কনসোনেন্ট বলতে আমি কোনো কিছু রাখবো না, সেটাও কিন্তু কোনো ভাবে সম্ভব না। তাহলে ভাওয়েল মানে এ ই আই ও ইউ যেটা আমরা বুঝতেছি ভাওয়েল, তাহলে ওই ভাওয়েলটা ফিক্সড, ওকে কিন্তু আমি নড়চড় করতে পারতেছি না। কিংবা জোর বিজোর যদি বলেন, জোর নাম্বারগুলো ফিক্সড, বিজোর নাম্বারগুলো ফিক্সড, একে কিন্তু আমি নড়চড় করতে পারতেছি না। তাহলে আপনি মেথোডোলজি যত রকম ভাবেই চিন্তা করেন না কেন, মেথোডোলজি আপনি এই পাঁচটা জিনিসকে ফোকাসে রাখতেই হবে। এই পাঁচটা আপনি অ্যাভয়েড করে কোনো ধরনের চিন্তা ভাবনা করতে পারবেন না, এই পাঁচটার মধ্য দিয়ে যাইতে হবে। তাহলে পাঁচটা ধাপ, এটা কোনো কোনো ভাবে ছয়টাও হয়,
অনেকে 6টা চিন্তা করে, অনেকে 5টা চিন্তা করে, আবার অনেক সময় 6টার জায়গায় 7টাও চিন্তা করা যেতে পারে। কিন্তু এই স্টেপগুলোর মধ্যেই থাকে, আপনি যত মেথোডোলজি খাটান না কেন সবকিছু এই 5টা মেথোডোলজির মধ্যেই চলে আসবে বা ইন্টারাপ্ট করে ফেলবে। তাহলে ইনফরমেশন গ্যাদারিং এই পার্টটাকে আমরা বলি হচ্ছে রিকনাইসেন্স বা রিকন পার্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পার্টটা। গতদিন আমি দেখাইছি যে পাবলিক ডোমেইন থেকে কিভাবে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, বা ওপেন সোর্স থেকে আমরা কিভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। এটার উপরে আলাদা একটা ক্লাস আসবে, সমস্যা নাই। জাস্ট হচ্ছে একটু আইডিয়া নিয়ে রাখি যে ইনফরমেশন গ্যাদারিং আমি যত বেশি পাবলিক ডোমেইন থেকে বা পাবলিক অ্যাক্টিভিটি থেকে আমি যত বেশি রিসোর্স বা যত বেশি ডেটা কালেক্ট করব তত আমার জন্য ভালো। এই ইনফরমেশন গ্যাদারিং বা রিকনাইসেন্স বা রিকনফেসটাকে বলা হয় হচ্ছে বেস। সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকারের একটা বেস। এই বেসটা যত শক্তপোক্ত হবে পরবর্তী ধাপ আপনার জন্য তত সহজ হবে। তাহলে এই বেসটা গঠন করার জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হয়। এখানে এই ফেজটাতে আপনি যত বেশি সময় দেবেন তত সাকসেস রেট আপনার বেশি হবে। তাহলে ইনফরমেশন গ্যাদারিং বা রিকনাইসেন্স ফেজে আমরা কি করতেছি, ইনফরমেশন যত বেশি ডেটা কালেক্ট করা যায় পাবলিক ডোমেইন থেকে, পাবলিক ফুটপ্রিন্ট থেকে, তত বেশি আমরা ডাটা এখানে কালেক্ট করতেছি। এখানে অনেকে বলতে পারেন এটা তো অসিন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, অসিন্ট বলতে পারেন। তারপরে আপনি বলতে পারেন যে এটাকে এটার মধ্যে আবার পার্ট থাকতে পারে, অ্যাক্টিভ রিকনাইসেন্স, প্যাসিভ রিকনাইসেন্স। আমরা কি এটা অ্যাক্টিভ করতেছি না প্যাসিভ করতেছি, হোয়াট এভার আপনি যেটাই করেন না কেন, আপনি অ্যাক্টিভ করেন বা প্যাসিভ করেন, আপনি যেটাই করেন না কেন আপনি হচ্ছে ডেটা কালেক্ট করা হচ্ছে আপনার আহ, 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 মানে হচ্ছে টার্গেট। আপনি ডেটা কালেক্ট করবেন, যত বেশি ডেটা আপনার হাতে তত বেশি। ইভেন আপনি যদি এখন আজকে যদি এখন ধরেন ওয়ার্ল্ড ওয়ার 4 যুদ্ধ লেগে যায়, ওয়ার্ল্ড ওয়ার 4 চলে আসে, তাহলে আসলে এখন তো সবাই ডেটার খেলায় মগ্ন। সবচেয়ে বেশি ডেটা কার কাছে আছে? গুগলের কাছে আছে। সবচেয়ে ডেটা কার কাছে বেশি আছে? মেটার কাছে আছে, এলন মাস্কের কাছে আছে। সো তারা কিন্তু আমাদের যে কোনো সময় যে কোনো ভাবে ডোমিনেট করতে পারে। আপনি কোনো কিছু করতেছেন, যেমন হচ্ছে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, আমাদের ট্রাম্প সাহেব করছে, দেখছেন আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু ইলিগাল, মানে লিগ্যাল বা ইলিগাল যেটাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত ডেটা আছে। আপনি যদি স্যাটেলাইট ম্যাপ দেখেন তাহলে দেখবেন আমাদের মাথার উপরে ইউএস এর অনেক অনেক স্যাটেলাইট আছে। তাহলে আপনাকে ডাউন করা তার জন্য কিন্তু কোনো ব্যাপার না। এই জন্য একটা টার্ম আছে যে হচ্ছে বিগ ব্রাদার ইজ অলওয়েজ ওয়াচিং ইউ, মানে আপনাকে সবসময় দেখা হচ্ছে, মনিটরে রাখা হচ্ছে। আপনি যখনই তার আওতার বাইরে চলে যাবেন তখনই কিন্তু আপনাকে ভ্যানিশ করে দেওয়ার চিন্তা ভাবনা আসবে, ভ্যানিশ করে দিবে। বা আপনার তার স্বার্থ থাকলে আপনাকে ভ্যানিশ করে দিতে পারবে। তাহলে ওয়ার্ল্ড ওয়ার যদি হয় তাহলে কিন্তু আমরা অলরেডি ডোমিনেটেড বিভিন্ন দেশের কাছে, পার্শ্ববর্তী দেশ বলেন বা অন্যান্য দেশ বলেন বা থার্ড কান্ট্রি বলেন, সবার কাছে কিন্তু আমরা ডোমিনেটেড। আমরা কিন্তু ডেটার যুদ্ধে কখনোই পারবো না। আজকে যদি আমাদের ইলেকট্রিক লাইন যদি 10 দিনের জন্য বন্ধ করে ফেলা হয়, তাদের কাছে তো সব ডেটা আছে। 10 দিনের জন্য বন্ধ করে ফেলা হয়, আমি আপনি কোনো কাজ করতে পারবো? কিছুই তো করতে পারবো না। যুদ্ধ হচ্ছে না কি হচ্ছে এটা তো জানতেই পারবো না। সো এটা বড় একটা অ্যাসেট। এবং আপনারা দেখছেন যে যখন হচ্ছে ইসরায়েলে যুদ্ধ হচ্ছিল তখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যখন ইসরায়েলে হামলা করতেছিল তখন তাদের ইলেকট্রিসিটি ফার্ম যেটা আছে সেটা ক্র্যাকডাউন করে ফেলছিল, মানে শাটডাউন করে ফেলছিল। টোটাল 2 মিনিটের মতো শাটডাউন ছিল এবং ওই 2 মিনিটের মধ্যে তাদের যে পরিমাণ ক্ষতি করা সম্ভব হয়েছে এটা কিন্তু বাকি সময়গুলোতে ক্ষতি করা সম্ভব হয় নাই। সো এটা বড় একটা অ্যাসেট যে আপনি হচ্ছে সাইবার যুদ্ধ বা ডেটা, আপনি যত বেশি ডেটা আপনার কাছে থাকবে আপনি তত বেশি পাওয়ারফুল। যত মানুষের ডেটা আপনার কাছে থাকবে তত বেশি আপনি পাওয়ারফুল। আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, বাংলাদেশে একটা অনলাইন প্ল্যাটফর্ম, ধরেন ডাল ডাল চাল এরকম একটা নাম, আমি সরাসরি নাম বললাম না। তো তারা কিন্তু করোনার মধ্যে বেশ হাইপ তুলে ফেলছিল, কিন্তু তারা যেটা এখন তারা কিন্তু মার্কেটে ডাউন, তারা মার্কেটে ডাউন। অথচ আমাদের আরো কিছু সুপার শপ আছে যেগুলো সম্পর্কে হয়তোবা শাট ডাউন হয়ে যাচ্ছে, তালাবদ্ধ করে দিচ্ছে, তারপরেও তারা উঠে দাঁড়াচ্ছে। কিভাবে উঠে দাঁড়াচ্ছে? ডাটা। তারা যেটা করছিল করোনার সময় তারা প্রপার ডেটাটা কালেক্ট করে নাই। ধরেন আমি ডিম খাইতে পছন্দ করি, আমাকে যদি আপনি তেলের অফার করেন, আমি তেল কম খাইতে পছন্দ করি, আমি অলিভ অয়েল খাই, আপনি যদি আমাকে সোয়াবিন তেলের অফার করেন, আমি কি সোয়াবিন তেল আপনাকে নেব? আমার মেজাজ খারাপ হবে। ইভেন আপনাদের কাছে ওই কোম্পানি থেকে যখন স্পেসিফিক কোম্পানি থেকে ফোন আসে তখন আপনাদের মেজাজ খারাপ হয়। বিশেষ করে ঢাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে বেশি ঘটনাটা ঘটে, মেজাজ খারাপ হয়, আমরা ফোন কেটে দেই।
কেন করি? কারণ তারা সেই ডেটাটা অ্যানালাইসিস করে সেই ডেটাটা অ্যানালাইসিস করে প্রপার ভাবে সাজাতে পারে নাই। সে ক্লায়েন্টের টেস্ট জানে না যে আমার কোন ক্লায়েন্ট আসলে কোনটার জন্য পারফেক্ট। অন্যদিকে অন্যান্য অর্গানাইজেশন যেটা বলে যদি বলি, তাদের ক্ষেত্রে দেখেন তারা প্রপার ডেটা অ্যানালাইসিস করতেছে, তাদের ক্ষেত্রে তারা প্রপার ইউটিলাইজ করতেছে ওই ডেটাটার। আমি যদি গরুর মাংস খেতে পছন্দ করি, আমাকে গরুর মাংসের প্রস্তাবনা দিচ্ছে, তার কাছে গেলে আমি সেটা পাচ্ছি। তো এটাই হচ্ছে ম্যাটার। ডেটা হচ্ছে এটাই, মানে হচ্ছে ডেটার খেলা। আপনার কাছে যত বেশি ডেটা, আপনি তত দ্রুত সিস্টেমে ইন করতে পারবেন। গতদিনে আমার কিছু এক্সাম্পল থেকে হয়তো বা বুঝতে পারছেন। আচ্ছা, তো ইনফরমেশন গ্যাদারিং একটা পার্ট, দেন হচ্ছে আমরা ইনুমারেশন, স্ক্যানিং, দেন হচ্ছে আমার আসে সেকেন্ড ধাপে আসে স্ক্যানিং। সেকেন্ড ধাপে আসে হচ্ছে স্ক্যানিং। এই স্ক্যানিং থেকে আমি কিছু রেজাল্ট পাই, যেই রেজাল্টের মাধ্যমে আমি জানতে পারি যে আমার কাছে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোর মধ্যে একটা সার্ভার হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে। সেই ওয়েবসাইটে আসলে এখন কোন ভার্সন চলতেছে, কি কি বিষয়াদি আছে, এখানে কোন কোন পোর্টের মাধ্যমে তারা যোগাযোগ করতেছে। পোর্ট এবং প্রোটোকল নিয়ে আমি নেক্সট ক্লাসে আসবো। কোন কোন পোর্টের মাধ্যমে যোগাযোগ করতেছে, কিভাবে তারা কমিউনিকেশন ইস্টাবলিশ করতেছে, এই ব্যাপারগুলো আমরা স্ক্যানিং ফেজে বের করে থাকি। এবং থার্ড স্টেজ হচ্ছে ইনুমারেশন। এবং এটা হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর হচ্ছে কি কি মানে আমি এটা বোঝাচ্ছি, ধরেন আপনি হজ করে আসছেন, আপনি নিয়মিত আমি মুসলিম পার্সপেক্টিভ থেকে চিন্তা করে বলতেছি, অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও সেমই বলা চলে, যে আপনি অনেক দান খয়রাত করেন, আপনার সমাজে একটা রেপুটেশন আছে। আপনি যদি হিন্দু হন বা খ্রিস্টান হন বা মুসলিম হন, যে ধর্মেরই মানুষ হন, আহ, আপনি যদি আহ, নিয়মিত আপনার গড বা সৃষ্টিকর্তা আহ, আপনাকে যেই কাজে অ্যাসেন্ড করে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গডের সামনে মাথা নত করা, সৃষ্টিকর্তার সামনে মাথা নত করা। সেটা মুসলিম ধর্মে আমরা বলি নামাজ, সেটা হিন্দু ধর্মে আমরা বলি পুজো, আর খ্রিস্টান ধর্মে আমরা বলি হচ্ছে চার্চে তারাও সম্ভবত কি যেন প্রেয়ার বা এই টাইপের কিছু একটা বলে। আমি সরি যদি কেউ খ্রিস্টান ধর্মে থেকে থাকেন, আমাকে একটু কারেকশন দিবেন। এই ধরনের কিছু একটা বলে থাকে। তো তার কিন্তু মেইন একটা উদ্দেশ্য হচ্ছে মাথা নত করবে, তার যেই আমরা যারা আছি মানুষ, মাথা নত করবে, তার কাছে আহ, অনুনয় করবে, করে কিছু চাইবে, সৃষ্টিকর্তা সেটা আমাকে দিবে। কিন্তু আমি তা না করে তার সামনে আমি দিনে হয়তোবা পুজো আপনার সন্ধ্যায় একবার করতে হয়, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, খ্রিস্টান ধর্মে হয়তোবা শুক্রবার বা শনিবার বা সানডেতে তাদের একটা সেশন থাকে। এরকম আপনি যদি এই অ্যাক্টিভিটি গুলো না করেন, তাহলে কিন্তু যেমন আমাদের ক্ষেত্রে, আমি যেহেতু আমার ধর্ম সম্পর্কে বেশি জানি, একটু অন্যান্য ধর্ম চাইতে বেশি জানি, আমি আমার ক্ষেত্রে বলি যে অ্যাজ এ মুসলিম আমি যদি জাকাত দেই বা আমি যদি দান খয়রাত করি, হজ করে আসি বা যাই করি, আমি অনেক ভালো মানুষ, সমাজে অনেক সুনাম আছে আমার, সবকিছু দিক থেকে আমি রেপুটেটেড, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে আমি পুল সিরাতটা পার হব ঠিকই, কিন্তু জান্নাতের সামনে গিয়ে জান্নাতের দরজা খোলার জন্য যে চাবিটা, সেই চাবিটা কিন্তু আমার কাছে নাই। মানে চাবি বলতে আমি বোঝাচ্ছি নামাজ। আমি নামাজ পড়িনি, নামাজ হচ্ছে আমাদের জন্য চাবিকাঠি, জান্নাতে যাওয়ার চাবি। সো এই চাবিটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারতেছেন না, কিংবা আপনি স্বর্গে প্রবেশ করতে পারতেছেন না। তাহলে ইনোভেশন হচ্ছে সাইবার সিকিউরিটির কি, যেখানে এই ফেজটা যদি আপনি কোনোভাবে মিস করে যান, তাহলে আপনি এক্সপ্লয়টেশনে যেতে পারবেন না। মানে আপনার কাছে সব ডেটা আছে, সবকিছু করছেন, ইনুমারেশন ভালো মতো করেন নাই, তাহলে আপনি এক্সপ্লয়েট করতে পারবেন না। তাহলে এক্সপ্লয়েট করার জন্য আমার কি দরকার? এক্সপ্লয়েট করার জন্য আসলে দরকার হচ্ছে ইনুমারেশন ফেজটাকে ইউটিলাইজ করা। তাহলে আমি ইনফরমেশন গ্যাদার করব, এবং ইনফরমেশন গ্যাদারিং ফেজেও আসলে স্ক্যানিংটাই দরকার পড়ে। সেই স্ক্যানিংটা আমি হচ্ছে এখানেও দেখেন, স্ক্যানিং এই স্টেজে করা হয় না। এটা আসলে অনেক ক্ষেত্রে ট্রু, অনেক ক্ষেত্রে ট্রু না, এটা ডিপেন্ড করে। স্ক্যানিংটা আমরা হচ্ছে এই ফেজেও করে ফেলতে পারি, এই ফেজে ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমরা স্ক্যানিং করতে পারি, সেটাকে আমরা অ্যাক্টিভ রিকগনাইসেন্স বলতে পারি। সেই ধাপে আমরা আসব। তো এখানে আমরা হচ্ছে স্ক্যানিং করার মাধ্যমে আমরা কি কি পাই, স্ক্যানিং করার মাধ্যমে সেটা কোন সার্ভিস রান করতেছে, সেখানে সেখানে কোন কোন পোর্ট ওপেন আছে, সেখানে
কোনো ভালনারেবিলিটিস ইনিশিয়ালি কোনো ভালনারেবিলিটিস শো করতে পারে কিনা কিছু স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটা ইনিশিয়ালি দেখার চেষ্টা করি, কিংবা অটোমেটেড যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলসগুলো আছে সেগুলো দিয়ে আমরা স্ক্যান করি, স্ক্যান করে সেখান থেকে একটা রেডি করি যে এখান থেকে কোন কোন ভালনারেবিলিটিস এখান থেকে আছে। জাস্ট স্ক্যানিং ফেজটা এটা করে। আর ইনুমারেশন ফেজ করে কি, ইনুমারেশন ফেজে আপনি এই যে আপনার যে ডাটা আছে প্লাস আপনার কাছে যে স্ক্যানিং রেজাল্ট আছে, সেই স্ক্যানিং রেজাল্টের বেসিসে আপনি এখন দেখবেন যে হ্যাঁ এখানে এই সার্ভিস চলতেছে। এই এই সার্ভিসের জন্য এই সার্ভিসের জন্য আসলে আমি হোয়াটসঅ্যাপটা মিউট করে দেই। আচ্ছা, এই সার্ভিসের জন্য আমার ধরেন আপনি ব্যাকডেটেড হতে পারে বা নিউয়ার ভার্সন হতে পারে, এই সার্ভিসের জন্য কোনো এক্সপ্লয়েট আসলে অনলাইনে অ্যাভেলেবল আছে কিনা এটা ফাইন্ড আউট করার কাজ হচ্ছে ইনুমারেশন পার্টে। এটা ফাইন্ড আউট করে আপনি লিস্টিং করলেন যে হ্যাঁ আমার কাছে হচ্ছে আমি এখান থেকে পাইলাম যে ইনুমারেশন ফেজের কথা বলতেছি, ইনুমারেশন। তো এখান থেকে আমি পাইছি হচ্ছে 1 নম্বরে এখানে হচ্ছে ওল্ডার কার্নেল ভার্সন ভার্সন লিনাক্স চলতেছে, লিনাক্স ওল্ডার কার্নেল ভার্সনে লিনাক্স চলতেছে। তো এটার জন্য আমি ইনুমারেশন ফেজে জাস্ট ফাইন্ড করব যে ওল্ডার ভার্সন, ধরেন এখানে আমি বললাম ওল্ডার ভার্সন না বললে আমি বললাম হচ্ছে ভার্সন 2.5.6, এই ভার্সনটা চলতেছে হচ্ছে লিনাক্সের ভার্সন এখানে চলতেছে। এখন আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখছি যে এই ভার্সনের জন্য হচ্ছে ডার্টি কাউ ভালনারেবিলিটিসটা এক্সিস্ট করে। ভার নেম, এই ভালনারেবিলিটিটা এখানে হচ্ছে এক্সিস্ট করে সাপোজ। কিংবা আমি এখানে আরেকটা ভালনারেবিলিটিস আমি এখান থেকে পাচ্ছি, সেটা হচ্ছে আহ এটাকে আরেকটা কি যেন আছে, সরি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, পাইপ ওয়্যার নামে একটা ভালনারেবিলিটি সম্ভবত আছে, বা যেটাই হোক আমি সাপোজ একটা বোঝানোর জন্য বলতেছি। এটা আপনার কাছে হচ্ছে আছে। তো ধরেন এই দুইটা ভালনারেবিলিটিস আপনি এই ভার্সনের জন্য পাইছেন, এইটা এখনই আপনি এক্সপ্লয়েট করতে যাবেন না। আপনার আরো কিছু ভার্সন পাইছেন, আপনার এখানে দেখছেন যে হচ্ছে 2 নম্বরে ওয়েব সার্ভার চলতেছে, ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার, অ্যাপাচি ওয়েব সার্ভার। অ্যাপাচির ভার্সন হচ্ছে অ্যাপাচি ভার্সন ধরেন 3.2.4.7, অ্যাপাচি ভার্সন হচ্ছে এটা চলতেছে। এখন অ্যাপাচি ভার্সন এটার জন্য আপনি পাইছেন হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন, রিমোট কোড এক্সিকিউশন, রিমোট কোড এক্সিকিউশন পাইছেন, বা এলএফআই পাইছেন, ধরেন এলএফআই পাইছেন বা যাই পাইছেন পাইছেন পাইছেন। এটাই যে আমি লিস্টিং করে রাখলাম, এরকম আমি ইনুমারেশন ফেজটা আমি এরকম লিস্টিং করে রাখবো। আমরা যখন প্র্যাকটিক্যালি ল্যাব সলভ করবো তখন এই জিনিসগুলো আসলে আরো একটু ভিজিবল হবে। তো আমরা হচ্ছে ইনুমারেশন ফেজে এই কাজটা করা হচ্ছে আমার ইনুমারেশন ফেজের কাজ। এই ফেজটা যদি আপনি মিস করে যান তাহলে আপনি আসলে এক্সপ্লয়টেশনে ঢুকতে পারবেন না। যখন আপনার কাছে এরকম লিস্টিং আছে তাহলে আপনি এখন কি করবেন, এই ডার্টিকেও ভালনারেবিলিটিসের জন্য যে এক্সপ্লয়েটটা আপনি পাইছেন সেই এক্সপ্লয়েট দিয়ে আপনি এখন এক্সপ্লয়েটের চেষ্টা করবেন। এখানে চেষ্টা বললাম, চেষ্টা মানে হচ্ছে আপনি যে সাকসেস হবেন সেটা কিন্তু 100% না, সাকসেস হতেও পারেন নাও হতে পারেন, সাকসেস হইলেও আপনার রিপোর্টে আসবে, সাকসেস না হলেও রিপোর্টে আসবে। পেন টেস্টিং এর এইটাই মজা, পেন টেস্টিং এর মজাটাই এটা যে আপনি সাকসেস হতে পারেন নাই জন্য যে আপনি হচ্ছে আপনার রিপোর্টটা কি লিখবেন এটা নিয়ে প্যারা খাবেন, এইটা না। আপনি সাকসেস হতে পারেন না কিন্তু ভালনারেবিলিটি এক্সিস্ট করে সেখানে, তাহলে এটা ইন ফিউচার এটা ভালনারেবল হতে পারে, আমি আজকে পারিনি কালকেই এটা এক্সপ্লয়েট হতে পারে। সো এটা যত দ্রুত পারো আপডেট করে নিও, সাজেশন দিতে পারি, আমাদের কাজ হচ্ছে সাজেশন দেয়া। তাহলে আমরা হচ্ছে এক্সপ্লয়টেশন ফেজে গিয়ে এখন সার্চ করতেছি ডার্টিকেও এক্সপ্লয়েট। এখন ডার্টিকেও এক্সপ্লয়েট আমি দিয়ে ট্রাই করলাম, এক্সপ্লয়েট হয় নাই, ওকে ফাইন, আমি লিখে রাখলাম যে ডার্টিকেও এক্সিস্টিং ছিল কিন্তু এক্সপ্লয়েটেবল না। সেকেন্ড ফেজে আমি চলে গেলাম পাইপওয়্যার, পাইপওয়্যার ছিল কিন্তু এক্সপ্লয়েটেবল না, কিন্তু হ্যাঁ আরসি করা যাচ্ছে বা রিমোট কোড এক্সিকিউশন করা যাচ্ছে। এখান থেকে এই রিমোট কোড এক্সিকিউশন করে আমি এই ডেটাগুলো তোমার এখান থেকে পাইছি, এই ডেটাগুলো ডাম্প করা যাচ্ছে। কিংবা কোম্পানি যখন আপনাকে কোনো কাজ দিবে তখন আপনাকে ফ্লাগ আকারে দেয়,
ধরেন কোনো একটা লোকাল ডট টিএক্সটি বা বলবে যে লোকাল ডট টিএক্সটি নামে একটা ফাইল রাখা আছে, তুমি ওই ফাইলটা যদি গ্র্যাব করতে পারো তাহলে বুঝবো তোমার পেন টেস্টিংটা প্রপার হয়েছে। যদি না করতে পারো তাহলে বুঝবো যে তুমি করতে পারো নাই। কিংবা ফ্লাগ ডট টিএক্সটি অনেকটা সিটিএফ টাইপের যেই কাজগুলো হয় এই টাইপের। আবার অনেক সময় এটা নাও হইতে পারে, সে শুধু ডেটা নিয়ে খুশি থাকতে পারে। তো এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে অর্গানাইজেশন আপনাকে ভেরিফাই, যাতে সে তো আসলে নন টেকনিক্যাল পারসন, তো আপনাকে ভেরিফাই করার জন্য কোনো একটা ওয়ে রাখবে, যেই ওয়ের মাধ্যমে সে আসলে বুঝবে, তার ধারণা হবে যে হ্যাঁ সে এখানে কাজ করছে বা করে নাই। তো আপনি সেই পর্যন্ত না যেতে পারেন, তার কাছাকাছি পর্যন্ত গেলেও কিন্তু সেটা অ্যাপ্রুভ। এখন পেন টেস্টার মানে আপনাকে যে একদম ভাঙিয়া চুরে ফেলতে হবে, হ্যাক করতেই হবে, ব্যাপারটা সেরকম না। পেন টেস্টার মানে আপনাকে প্রপার ওয়েতে রিপোর্ট রেডি করতে হবে, যে রিপোর্টে আপনি আসলে কি কি কাজ করছেন সেটা অর্গানাইজড ভাবে থাকবে, যেটা একটা নন টেকনিক্যাল পারসন বুঝতে পারবে। তো এক্সপ্লয়টেশন হচ্ছে এই যে আমরা লিখছি এখানে হচ্ছে ফুটহোল্ড গেইন করা, মানে আপনি একটা ইনিশিয়াল ফুটহোল্ড গেইন করলেন, আপনি ইনিশিয়াল ভাবে অ্যাক্সেস নিলেন। এখন আপনি চিন্তা করেন যে আপনি ইনিশিয়াল ভাবে অ্যাক্সেস নিলেন, এখন আমার এখানে ধরেন একটা ইউজার, এখানে সাইবার সিকিউরিটি বিটুপিয়া নামে আমার একটা ইউজার, আমার এখানে কিন্তু অন্য ইউজার, আমি সাইন আউট করতে পারতেছি না, আমার এখানে দুইটা তিনটা ইউজার অ্যাড করা আছে। দুইটা তিনটা ইউজার অ্যাড করা আছে কেন? কারণ যদিও আমার এখানে কাজ করে না, কিন্তু আমরা ল্যাপটপ গুলোতে নর্মালি দুইটা তিনটা ইউজার ক্রিয়েট করে রাখি। কেন করি? কারণ হচ্ছে ধরেন আমার চেতে যে জুনিয়র পেন টেস্টার আছে বা কেউ ছকের আছে, আমাদের যেহেতু ল্যাপটপ দুইটা, সো ক্লায়েন্ট এন্ডে যাওয়ার সময় আমার কিন্তু এটা পার্সোনাল কাজের জন্য আমরা ইউজ করি না, অফিসিয়াল কাজের জন্য কিন্তু আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো আমি যেই কাজ, আমি পেন টেস্টিং এর যে ডকুমেন্টস গুলো রাখছি সেটা কিন্তু শখের মানুষের জানার দরকার নাই, বা শখের যে ডকুমেন্ট সেটা আমার জানার দরকার নাই, বা সেলসের যে ডকুমেন্ট সেটা কিন্তু আমার জানার দরকার, যার কারণে আমরা ইউজার ক্রিয়েট করি। এখন ওই ইউজারের জন্য পারমিশন কতটুকু থাকে? সে কি আমার ডকুমেন্টস দেখতে পারবে? না, সে আমার কিন্তু ডকুমেন্টস দেখতে পারবে না তার ইউজার থেকে। সে নতুন একটা উইন্ডোজ পাবে, সেখানে সে তার মতো করে কাস্টমাইজ করে নেবে। তার কাস্টমাইজেশন যেমন আমি হস্তক্ষেপ করতে পারবো না, আমার কাস্টমাইজেশন সে হস্তক্ষেপ করতে পারবে না। এইভাবে অর্গানাইজেশন একটার পর একটা লেয়ার রেডি করে, একটার পর একটা প্রিভিলেজ দেয়, যে তোমার এই পর্যন্ত প্রিভিলেজ, তোমার এই পর্যন্ত প্রিভিলেজ। আর হায়ার লেভেলে যে থাকে সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজে। তার মানে হায়ার লেভেল, একটু দাঁড়ান আমি এসি পট একটু কমাই দিই। তার মানে হায়ার প্রিভিলেজে যে থাকবে সে কিন্তু ওভারঅল সবকিছুর এক্সেসই পাবে, তার কিন্তু আর কোনো ইয়ে করতে হচ্ছে না, সে সব ইউজারেই দেখতে পারবে, পাসওয়ার্ড দিয়ে দিয়ে সে দেখতে পারবে। আর ধরেন আমি একটা ইউজারের জন্য কোনো সফটওয়্যার ইনস্টলেশন অফ করে রাখছি, তাহলে তার ওই পাসওয়ার্ডটা জানতে হবে, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে অ্যাপ্রুভ করতে হবে, দেন এটা তার কাছে অ্যাপ্রুভাল যাবে যে হ্যাঁ তুমি এখন ইউজ করতে পারো বা ইনস্টল করতে পারো। এটা নর্মালি আমাদের যারা সেলস পারসন থাকে তাদের পিসি গুলোতে আমরা এটা করে দেই সিকিউরিটি পারপাসে, যে যাতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা হ্যাকার চাইলেই কোনো সময় ঢুকে না যেতে পারে। কারণ সেলস পারসনদের আসলে অনেক জায়গায় যাইতে হয়, অনেক পেন ড্রাইভ ঢোকানোর পরে অনেক কিছু করতে পারে, ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে। সো তারা যাতে ওই ইউজার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, প্রিভিলেজ না করতে পারে, এই জন্য আমরা কিছু ক্যাটাগরি করে দেই। তো এখন দেখেন হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন পার্টে আসি। তাহলে আমাদের এখন আমি ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার পরে আমি একটা নর্মাল ইউজারের অ্যাক্সেস নিতে পারবো, আমি কিন্তু হাই লেভেলের অ্যাক্সেস ইনিশিয়ালি নাও পাইতে পারি। একটা এক্সপ্লয়েট রান করার পরে আমি ইনিশিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ইউজার নাও পাইতে পারি বা রুট লেভেলের অ্যাক্সেস নাও পেতে পারি। তাহলে তখন আমরা কি করি, ওই যে নর্মাল ইউজারের যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো কাজে লাগায় আমি কোনোভাবে প্রিভিলেজ করতে পারি কিনা, কোনোভাবে ওই সার্ভারের হায়ার যে লেভেল আছে সেই লেভেল পর্যন্ত আমি যাইতে পারি কিনা, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। যখন যদি আমরা যাইতে পারি তাহলে আমার রিপোর্টে আসবে হ্যাঁ প্রিভিলেজ করা সম্ভব হয়েছে, তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইলে এই ছিল, এই আমি দেখতে পারছি। যদি না যাইতে পারে ওকে ফাইন, আমরা হচ্ছে তোমার এক্সপ্লয়েট করা গেছে নর্মাল ইউজার পর্যন্ত, কিন্তু প্রিভিলেজ এসকেলেশন করা যায় নাই। খুব সিম্পল, পেন টেস্টিং রিপোর্টে চলে আসবে এটা। কিন্তু তার মানে আবার এই না যে আপনি চেষ্টা না কইরা, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে, সর্বোচ্চ চেষ্টা করতে হয় আসলে যতটুকু পর্যন্ত যাওয়া যায়, যত লেভেল পর্যন্ত, যত হায়ার লেভেল পর্যন্ত যাওয়া যায়। এবং আপনি যত হায়ার লেভেলে যেতে পারবেন অর্গানাইজেশন আপনাকে ততটা অ্যাপ্রিসিয়েট করবে। এখন আপনি যদি বারবার এটাই লিখে যান যে এক্সপ্লয়েটেবল নট পসিবল, এই প্রিভিলেজ এসকেলেট করা নট পসিবল, এটা যদি বারবার লিখে যান তাহলে কিন্তু আপনার ওই রিপোর্টটা আবার ভ্যালিডিটি থাকবে না। সো রিপোর্টটা ভ্যালিড করার জন্য হলেও আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। তো এরপরে আসে হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন। এখন আমি একটু হ্যাকার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। ধরেন একজন হ্যাকার আপনার পিসিতে অ্যাক্সেস নিয়ে নিছে, আমাকে একটু কাইন্ডলি আমি রেকর্ডটা একটু পজ করে যাই। ওকে,
এখন একজন হ্যাকার, ধরেন আপনি একজন হ্যাকার, আপনি একজনের অ্যাক্সেস নিছেন, আপনি কি চাইবেন সেই অ্যাক্সেসটা আপনি সে ফোন বন্ধ করে দিলে সেই অ্যাক্সেসটা তার ফোনের থেকে আপনি আর পাবেন না? এরকম তো কখনো চাইবেন না। কিংবা এটাও চাবেন না যে হচ্ছে আপনি যে বিভিন্ন ম্যালিশিয়াস কোড টোড দিয়ে ঢুকছেন সেটা সে ট্রেস করতে পারুক। ঠিক এই কেসটাই না করার জন্য যেই পার্টটা সেটা হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন পার্ট। এখানে কভারিং ট্র্যাক্স থাকে। কভারিং ট্র্যাক্স মানে আপনি হচ্ছে আপনার যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো ক্লিয়ার করে ফেলা। আর একটা হচ্ছে যাতে আপনি পারসিস্টেন্সি বজায় রাখতে পারেন, মানে যেখানে ঢুকছেন সেখানে থেকে যাতে সে ফোন অফ করে যখনই অন করবে ইন্টারনেটের সাথে যখনই অ্যাড হবে তখনই যাতে আপনার সাথে আবার কানেক্টেড হয়ে যায়, আপনি যাতে তার ডেটাগুলো আবার পাওয়া শুরু করেন। এই ধরনের অ্যালগরিদম সেট করে, এইটাকে বলা হয় হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন ফেজ। তো এখন যদি আমি অর্গানাইজেশন দিকে তাকাই, তখন কিভাবে দেখব? কোনো কোনো সময় ধরেন কোনো একটা ব্যাংক আমাকে কাজ দিছে, ভিপিটি কাজ। এখন তার রিকোয়ারমেন্ট এরকম থাকে যে এখানে যেই জিনিসগুলো দিয়ে তুমি এক্সপ্লয়েট করছো সেগুলো তোমার ডিলিট করার দরকার নাই, সেটা হচ্ছে আমার এখানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে তারা এটা ডিলিট করে দিবে। ওকে ফাইন, তাহলে আমি ওই পর্যন্তই শেষ, আমি আর কোনো কিছু করবো না। আবার যদি রিকোয়ারমেন্ট তার উল্টাটা হয় যে হ্যাঁ তুমি এগুলোর সবকিছু ক্লিয়ার টিলিয়ার করে আমার সিস্টেম যেরকম ছিল সেরকম রেডি করে দিয়ে যাও, তাহলে আপনাকে যেইভাবে আপনি যেই জিনিসগুলো দিয়ে যেখানে স্টোর করে আপনি কাজগুলো করছেন তখন আপনাকে সেটা রিমুভ করে দিতে হয়। এই জন্য আমরা যেটা করি যে টেম্প ডিরেক্টরিটাকে নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা সিস্টেমেই টেম্প ডিরেক্টরি থাকে, টেম্পোরারি ডিরেক্টরি। তো টেম্প ডিরেক্টরিটা নেওয়ার চেষ্টা করি, ওখানে পারমিশনও সব পারমিশন থাকে টেম্প ডিরেক্টরিতে। আবার হচ্ছে যখন আমার ডিলিট করার প্রয়োজন হয় তখন আমি টেম্প ডিরেক্টরি ডিলিট করে দিলে আমার সব ওকে হয়ে যায়, চলে যায়। বা পিসি শাটডাউন করে দিলে টেম্প ডিরেক্টরিতে আর কোনো কিছু থাকে না। তো এখানে হচ্ছে আরেকটা যে ব্যাপার হচ্ছে পারসিস্টেন্সি, এটা অর্গানাইজেশন কিভাবে দেখে? ধরেন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, এখন তার বছরে 2টা করে ভিএপিটি করানোর প্রয়োজন পড়বে, 2টা করে ভিএপিটি করানোর প্রয়োজন পড়বে। এখন আপনাকে সে চাইলে বলতে পারে যে তুমি আমার এখানে পারসিস্টেন্ট করে রেখে যাও, তুমি প্রতি 2 মাস বা 6 মাস অন্তর অন্তর আমাকে একবার করে একটা এটার ফলো আপ দিবা, রিপোর্ট দিবা, ফলো আপ রিপোর্ট দিবা। তখন আপনি পারসিস্টেন্সি করে রেখে আসতে হবে। আর যদি আপনাকে বলে যে না আমার তুমি এখানে আইসা প্রতি 6 মাস অন্তর অন্তর একবার করে করে দেওয়া যাবা, সেটাও করতে পারেন। অথবা আপনি তাকে ভিপিএন এ রিকোয়েস্ট করতে পারেন যে তুমি ভিপিএন দাও, ভিপিএন টানেলিং করে তোমার অর্গানাইজেশন আমি এন্ট্রি করে তোমার ওখানে ভিপিটি আমি করব, এটাও করতে পারেন। কয়েকটা স্টেপে করা যায়, সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্টকে তবে প্রপার ভাবে আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে। এখন যদি আপনি বলেন যে তোমার এখানে আমি এক্সেস নিয়ে রাখবো, আমাকে এক্সেস দিয়ে রাখো, 6 মাস পর পর তোমাকে রিপোর্ট দেবো, কখনোই দিবে না। এর বেনিফিটের দিকগুলা এবং এর কি ক্ষতিকর দিক হতে পারে, এই ক্রেডেনশিয়াল লিক হলে তার জন্য কি কি ক্ষতি হতে পারে, ফিজিক্যাল করলে কি কি উপকার, রিমোট করলে কি কি উপকার, পারসিস্টেন্সি থাকলে তাকে কি কি এক্সট্রা বেনিফিট আপনি দিতে পারতেছেন, এই সবকিছু যদি ওভারঅল সিনারিও তাকে বোঝাতে পারেন তবেই সে আপনাকে সেই পারমিশন দিবে। তখন আপনি অটোমেটিক ভাবে এটা রিপোর্ট জেনারেট করে তাকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে, যেগুলো নিয়ে আপনারা হচ্ছে আমার ইয়েতে দেখছেন, আম, যে রিপোর্টটা আমি দেখাইলাম সেই রিপোর্টে আপনারা দেখছেন। তো এখানে ওএসএস টিটিএম, ওপেন সোর্স সিকিউরিটি রেসিং মেথোডোলজি ম্যানুয়াল। তো এটা মেইনলি কাদের জন্য? এটা মেইনলি টেলিকমিউনিকেশন যারা, প্রত্যেকটা দেখেন আমাদের দেশের জন্য একরকম সংবিধান, আর একটা দেশের জন্য আরেক রকম সংবিধান। আমার নেটওয়ার্কের জন্য যেই সংবিধানটা হবে অন্য নেটওয়ার্কের জন্য সেম সংবিধানটা হবে না। তো টেলিকমিউনিকেশন যারা আছে, টেলকো যারা আছে, টেলকোর কিন্তু নেটওয়ার্ক সিস্টেম টিস্টেম সবকিছু আলাদা। আবার কর্পোরেট অর্গানাইজেশন যারা আছে তাদের নেটওয়ার্ক সিস্টেম আলাদা। ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যারা আছে তাদের জন্য নেটওয়ার্ক সিস্টেম আলাদা। তো এক একটা নেটওয়ার্ক সিস্টেমের জন্য আলাদা আলাদা পেন টেস্টিং ফ্রেমওয়ার্ক আছে, আলাদা আলাদা মেথোডোলজি আছে, আলাদা আলাদা নোটবুক আছে, আলাদা আলাদা সংবিধান আছে, আলাদা আলাদা আইএসও ফাংশন আছে। সো আমরা এখান থেকে যদি খুব শর্টে চিন্তা করি যে ওএসএস টিএমএম আমরা মেইনলি ইউজ করি টেলকোর জন্য, টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন যেগুলো আছে তাদের জন্য আমরা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে ভিএপিটি করে থাকি। তাদের জন্য যদি আমরা হচ্ছে এই অন্যান্য ওয়েবেরটা যদি টেলকোর জন্য ইউজ করি তাহলে ওইটা কাজে লাগাইতে পারবো না, ওইটা কাজে লাগায় আমরা কোনো কিছু করতে পারবো না। মিড টি অ্যাটাকের মধ্যে আমরা অ্যাটাক ভেক্টরগুলো দেখতে পারি। তো এখান থেকে আমরা আসবো এগুলাতে, আমরা হচ্ছে ওএসএস টিএমএম এটা খুব শর্টে মনে রাখবেন। টেলিকমিউনিকেশনের জন্য টেলিকমিউনিকেশনের সিস্টেম অ্যাপ্লিকেশনের জন্য আমরা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা নর্মালি ইউজ করে থাকি পেন টেস্টিং এর জন্য। যখন আপনি রিপোর্ট রাইটিং করবেন কোন কোন ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি কাজ করছেন বা করবেন এটা ক্লিয়ার আইডিয়া ক্লায়েন্টকে দিতে হবে, তাহলে ক্লায়েন্ট ওইটা কিন্তু আবার অ্যানালাইসিস করবে। ক্লায়েন্টের কাছে আপনি একটা
ভূগোল বুঝাই দিলেন, ক্লায়েন্ট ওটা ভূগোল বুঝবে নন টেকনিক্যাল পার্সনের জন্য, তা কিন্তু না। ক্লায়েন্ট কিন্তু আহ, না, ভিওআইপি এটা না, ক্লায়েন্ট কিন্তু এটা নিয়ে রিসার্চ করে, এবং আমি দেখছি নন টেকনিক্যাল পার্সন যারা, তারা যখন রিসার্চ করে সেটা আরো ইফেক্টিভ রিসার্চ হয়, তারা আরো অনেক দূর পর্যন্ত যাইতে পারে, তারা ওর প্রস এন্ড কনস গুলো সবকিছু ফাইন্ড আউট করার চেষ্টা করে। সো আপনাকে কিন্তু কোনো ভূগোল বোঝানোর চেষ্টা করা যাবে না, আপনাকে ওটা সুন্দর ওয়েতে প্রপার ভাবে বুঝাইতে হবে যে এখানে আসলে আপনি কি দিতে চাচ্ছেন আর কি দিতে চাচ্ছেন না। ওকে, ওএসটিএমএম এর পরে আমি আসি হচ্ছে ওডব্লিউএসপি। ওডব্লিউএসপি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ওডব্লিউএসপি এর মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকভাবে, যেমন হচ্ছে পেন টেস্টিং এর জন্য একটা করে ক্যাটাগরি, ভি এর জন্য একটা ক্যাটাগরি, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তাদের আলাদা ফ্রেমওয়ার্ক আছে। সো আপনি যদি এটা আপনার পেন টেস্টিং এর জন্য ইউজ করে থাকেন, তাহলে সেটাও আপনার রিপোর্ট বা ডকুমেন্টসে আসতে হবে যে হ্যাঁ, আমি তোমার এটার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ছিল, আমি তোমার এই ফ্রেমওয়ার্কটা ইউজ করছি, এই ফ্রেমওয়ার্ক, এই সংবিধানটা ধরে আমি কাজ করছি, এগুলো আসতে হবে। তারপরে এনআইএসটি, এটা হচ্ছে ইউএস এর যারা আর্মি আছে, ইউএসএ আর্মি এটা পরিচালনা করে। তো এটা হচ্ছে ওয়াইডলি ইউজড, মানে পেন টেস্টিং করতে গেলে এই ডেটাবেসটা আপনার লাগবে। আপনার একটু গুগলে সার্চ করে এই জিনিসগুলো দেখে নেবেন যে এনএসটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক কি, বা এগুলা, এই ফ্রেমওয়ার্কগুলো আসলে কি, বা ফ্রেমওয়ার্ক আসলে কয়টা আছে, পেন টেস্টিং এর জন্য কয়টা, ভি এর জন্য কয়টা, আপনি আসলে কয়টা ফ্রেমওয়ার্ক ইউজ করবেন। এই ফ্রেমওয়ার্কগুলো আবার ইউজ করতে পারেন মানে সবগুলা করতে করতে হবে এরকম না, আপনার ওই অর্গানাইজেশনের জন্য যেটা যেটা সুইটেবল, সেই ফ্রেমওয়ার্ক থেকে সেই ল গুলা বের করে নিতে হবে, ল গুলা বের করে তারপরে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো পেন টেস্টিং আমরা অনেকেই ভাবে যে 3 মাস কোর্স করে, আসলে এত সহজ না এটা, এটার জন্য অনেক রিসার্চ দরকার আছে, অনেক পড়াশোনা দরকার আছে। ইভেন যদি আমি আমার পার্সোনাল আপডেট বলি, আমি প্রতিদিন কোনো না কোনো ব্লগ পড়ার চেষ্টা করি। মানে এআই আসার পরে এটা তো ইজি হয়েছে, কিন্তু আমাদের হিউম্যান ব্রেনটাকে কিন্তু নষ্ট করছে এআই। আপনি যদি প্রতিদিন ব্লগ পড়েন, যেমন ইনফোসেক আছে, ওয়ার্ল্ড ওয়াইড যারা নিউজ, তারপরে হ্যাকিং আর্টিকেলস আছে, এই টাইপের যে সাইবার সিকিউরিটি নিউজগুলো যে প্ল্যাটফর্মগুলোতে হয়, এই প্ল্যাটফর্মগুলোতে সবসময় আপডেটেড নিউজগুলো আসে যে কোন সিভি পাবলিশ হলো, কোন কোন ভালনারেবিলিটিস নতুন নতুন আসলো, এই বিষয়গুলা। যেমন একটা এক্সাম্পল দেই, একদিন জাস্ট আপডেট ছিল, ওই দিন ঘুমাচ্ছিলাম, পরের দিন হচ্ছে রিয়েক্ট টু জেএস এর হচ্ছে ভালনারেবিলিটিস এক্সপোজ হয়েছে, এবং তার অ্যাটাকের শিকার হয়েছে আমার অর্গানাইজেশনের 4-5টা পিসি। সেই অ্যাটাকের অর্গানাইজেশন জাস্ট একদিন, 24 আওয়ার্সের একটা ব্যবধান, 24 আওয়ার্সের ব্যবধানে আমার 5টা সার্ভারে অ্যাটাক আসছে। তাহলে বুঝেন যে এখানে আমাকে সবসময় সিনসিয়ার থাকতে হয়, প্রত্যেকটা জিনিস আমাকে ফলো আপে রাখতে হয়, কোন সময় কোন নতুন অ্যাটাক আসতেছে, সেটার ইম্প্যাক্ট কতটুকু, ইম্প্যাক্ট বিবেচনায় আমি এখানে কি রুলস রাখবো, কি রুলস ক্রিয়েট করব, এই ব্যাপারগুলো সবসময় মাথার মধ্যে রাখতে হয়। রাখলে তবেই আপনি হচ্ছে আপনার অর্গানাইজেশনকে সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারবেন, বা ডিফেন্ড করতে পারবেন, বা অফেন্সিভ যদি কোনো অ্যাক্টিভিটি করা দরকার পড়ে, আপনি অফেন্সিভ অ্যাক্টিভিটি করতে পারবেন। তো এটা হচ্ছে এনএসটি ডাটাবেস থেকে আমরা এটা ইয়ে করব। আর একটা হচ্ছে এটা গভর্নমেন্টের জন্য রেডি করা, গভর্নমেন্টের জন্য আপনার যে যে পলিসি আপনি মেনটেন করবেন, সেই জিনিসগুলো হচ্ছে এনসিএসসি সিএফ, সাইবার অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক, যেটা সেটার হচ্ছে কাজ। তো এটা ছিল হচ্ছে আমাদের মেথোডোলজিস গুলো নিয়ে। আমি প্র্যাকটিক্যালে ডিপ ডাইভ দিলাম না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। আমি নেক্সট ক্লাসে এটার কিছু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। এখন আসি হচ্ছে পেন টেস্টিং এর স্কোপ গুলা নিয়ে। এটার পুরো রাইট আপসটা আপনারা কিন্তু এখানে পাওয়া যাবেন, আমি কিন্তু এটার লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছি, আমি আবার আপনাদের দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। তবে হ্যাঁ, একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, আমাদের এন্ড থেকে আপনাদের জন্য কোনো ধরনের নোট প্রোভাইড করা হবে না, আপনাদের পড়াশোনা ইজি হয় এরকম কোনো কিছু প্রোভাইড করা হবে না। তবে ওইটার অ্যানালাইসিস, যত রকম অ্যানালাইসিস লেকচার যা কিছু দরকার সেটা আপনাদের দেওয়া হবে। এখন এটা করা হবে না কেন? এটা না করার কারণ হচ্ছে, দেখেন, আপনাকে যদি আমি সবকিছু মুখে তুলে দেই, আমি বলছি যে আপনার ব্রেনটাকে ইউটিলাইজ করাইতে হবে। এইটা করাইতে পারলে আপনি একজন ইথিক্যাল হ্যাকার, বা যেটা আপনার ড্রিম, আপনার জবে যাওয়ার হোক আর যেটা আপনার ক্লায়েন্ট হান্টিং এ হোক, যেটা আপনার ড্রিম, সেই ড্রিমটা আপনি পৌঁছাতে চান। তো সবসময় যদি আপনাকে মুখে তুলে দিতে থাকি, তাহলে আপনি ক্লায়েন্ট ডিল করার সময় বলবেন ভাই, আমার এই ক্লায়েন্টটা ডিল করে দেন, বা আমাকে একটা ক্লায়েন্ট দেন ভাই, আমাকে, মানে ওই যে আহ, মানে চাইবেন আমাদের কাছ থেকে এরকম যে আমার ভাই একটা ক্লায়েন্টের প্রজেক্ট আমাকে দেন ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, আপনি ওইটা ইউটিলাইজ করার চেষ্টা করতে পারবেন না।
তো নিজের নোটটা সবসময় নিজে রেডি করার চেষ্টা করবেন, তাহলে ওইটা ভুল হোক, খারাপ হোক, জঘন্য হোক, আমার নোট দুনিয়ার জঘন্য জিনিস, তারপরও আমার চাইতে আমার যারা স্টুডেন্ট আছে তাদের নোট অনেক 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 ভালো নোট, তারপরও আমি আমার নোট থেকে দেখলে যতটুকু বুঝি তাদের নোট দেখলে আমি সেটা বুঝি না। তার মানে আমি যখন টাইপ করছি প্রতিটা টাইপে আমি প্রত্যেকটা রিসার্চ প্রত্যেকটা অ্যানালাইসিস হইতে পারে সেটা দুইটা ওয়ার্ড, হইতে পারে জাস্ট একটা সেন্টেন্স, কিন্তু ওইটা জাস্ট আমার যে রিসার্চ সেই রিসার্চের একটা সামারি। সো ওইটা কিন্তু আমার নলেজে যতটুকু থাকবে, আপনাকে আমি যতটুকু যেটা রেডি করে দেব সেটা কিন্তু আপনার নলেজে ওইভাবে থাকবে না। যার কারণে আমরা কোনো নোট আপনাদের প্রোভাইড করা হবে না, রিসোর্স আপনাদের সাথে শেয়ার করা হবে, কিন্তু নোট প্রোভাইড করা হবে না। এই জিনিসটা কখনো চাইবেন না, কারণ এক একজনের নোট এক এক রকম হয়। আমার নোট আপনি কখনোই বুঝতে পারবেন না। যেমন আমি যদি আপনাকে আমার এই জিনিসটা দেখাই, আপনার সব মাথার উপর দিয়ে যাবে। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা আমি ওপেন করি, এটা আপনার কাছে পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। এখানে কি লেখা আছে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমার নোট দেখে আপনি কিন্তু বুঝবেন না, আবার আপনার নোট দেখে আমি বুঝবো না। আর আমি বলছি আমাদের এখানে মূল শর্তই হচ্ছে আপনাকে নোট কিপিং করতে হবে, এর অল্টারনেটিভ নেই। আপনাকে যা পড়ানো হবে সেটার উপরেই নোট, যা পড়া হবে অ্যাসাইনমেন্ট বলেন না, যা পড়ানো হবে সেটার উপরেই নোট থাকতে হবে। এটা না থাকলে আমাদের এখানে কন্টিনিউ করাটা আপনার জন্য টাফ হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যাপ্লিকেশন টেস্টিং এর স্কোপ। এই স্কোপের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন ক্লায়েন্ট এন্ডে কিন্তু এই ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স এইসব জিনিসপত্র বোঝে না। তারা যেহেতু বোঝে না তাদের জন্য কিন্তু আমি আমার রিপোর্টে দেখাইছি, আমার যে রিপোর্টটা আপনাদের সামনে শো করলাম সেখানে আমি দেখাইছি যে আমার কিন্তু ওইভাবেই যাতে সে বোঝে ওইভাবেই রেডি করছি। তো এটা জাস্ট আমরা যারা সাইবার সিকিউরিটিতে আসবো তাদের বোঝার জন্য। ব্ল্যাক বক্স মানে আহ, এটা বলতে গেলে আসলে অনেক কিছু অনেক বড় করে বলা যায়, আমি জাস্ট শর্টে শর্টে বলবো। অলরেডি আপনাদের সাথে আমাদের অনেকটা টাইম হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট একটু টাইম দেন, একটা ফোন আসছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ছিলাম এখানে। আচ্ছা, ব্ল্যাক বক্স টেস্টিং এটা নিয়ে আসলে অনেক কথা বলা যাবে, কিন্তু আমি জাস্ট শর্টে আপনাদের মাথায় একটু ঢুকায় দিই। সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, এটা হচ্ছে আপনাকে কোনো ইনফরমেশন আপনাকে শেয়ার করা হবে না। যেমন আপনাকে হতে পারে লিমিটেড ইনফরমেশন দেওয়া, ধরেন একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিল আপনাকে, বা একটা ডোমেইনের নাম দিয়ে দিল আপনাকে, সেই ডোমেইনটা আপনাকে পেন টেস্টিং করতে হবে, শেষ, আর কোনো কিছু দিবে না। এটা হচ্ছে ব্ল্যাক বক্স। হোয়াইট বক্স কি, আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে, সব ইনফরমেশনের উপর বেস করে আপনাকে এখন পেন টেস্টিং করতে হবে। এবার হচ্ছে গ্রে বক্স। হোয়াইট বক্স এবং গ্রে বক্স হচ্ছে বেশি পপুলার। আপনাকে কিছু ইনফরমেশন দিবে আর কিছু ইনফরমেশন হাইড রাখবে, হাইড রেখে আপনাকে পেন টেস্টিং করতে দিবে। এখন এখন আমাকে একজন, যে কোনো একজন আপনাদের মধ্যে থেকে রেসপন্স করেন, আপনাদের কাছে কোনটা সহজ মনে হচ্ছে পেন টেস্টিং এর ক্ষেত্রে? হোয়াইট বক্স, গ্রে বক্স অর ব্ল্যাক বক্স? হোয়াইট বক্স। কিছুই না দেয়। হোয়াইট বক্স। হোয়াইট বক্স, রাইট। ওকে, হোয়াইট বক্সটা আমাদের কাছে ইজি মনে হচ্ছে, কারণ হচ্ছে এখানে সব ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আরেকটা ভাবে যদি আমরা একটু চিন্তা করি, যে দেখেন আপনার কাছে যখন কিছুই নাই, ধরেন আপনার কাছে হচ্ছে আপনার পকেটে একটা পয়সাও নাই, এখন আপনারা ডাকাত ধরছে, আপনার কাছে মোবাইল টোবাইল কিছু নাই, আপনার হারানোর কিছু আছে? আপনার কিন্তু হারানোর কিছু নাই, কিন্তু আপনার অনেক কিছু পকেটে অনেক কিছু আছে, তাহলে কিন্তু আপনি সব হারাবেন। আবার আপনার পকেটে লিমিটেড কিছু আছে, কিছু অংশ আপনার বাসায় আলমারিতে রাখা আছে, তাহলে কিন্তু আপনি জাস্ট ওই পার্টিকুলার জিনিসটা হারাচ্ছেন। তো হারানোর কথা এখানে বললাম। আরেকটা এক্সাম্পল আমি নর্মালি প্রত্যেকটা ব্যাচেই দেই, যে আপনি এক্সামে গেছেন, আমাদের সৃজনশীল লিখতে হয়, সৃজনশীলে আমাদের কি 6টা বা 7টা, এখন 7টা করছে, 7টা সৃজনশীল লিখতে হয়। আমরা কিন্তু যেই পার্টটা আমাদের কমন পড়ে, ধরেন 3টা প্রশ্ন তো আমাদের মিনিমাম কমন পড়েই, ধরেন বাংলার কথা যদি বলি, গদ্য পদ্য আর হচ্ছে আমার ওই যে সহপাঠ বা ওই কি যেন বলে ওইটাকে, ওই থেকে কোশ্চেন থাকে, 9টা কোশ্চেন থাকে, 7টা অ্যান্সার করতে হয়। এখন আমরা গদ্য পাঠ থেকে দেখা যায় যে আমি লিখতে লাগলে তিনটা প্রশ্নে আমার একটা খাতা শেষ হয়ে যায়, বাকি 3টা কোশ্চেন দেখা যায় যে একটা লুজ পেজে লিখি। এরকমই কিন্তু হয় নর্মালি, কারণ ওই 3টা প্রশ্ন হচ্ছে আমার কমন ছিল, আমি যত খুশি লিখতে পারছি, অনেক ডিপ ডাইভ দিতে পারছি, অনেক লিখতে পারছি। আর যেটা আমার কমন নেই সেটা আমি লিখতে পারতেছি না, বা না এটা নয়
অল্প অল্প করে লিখে যাচ্ছি, জাস্ট থিওরি মনে আছে, আমি জাস্ট লিখে যাচ্ছি, এইটা হয়। তাহলে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে ব্ল্যাক বক্স হচ্ছে সবচেয়ে কঠিন টেস্ট, হোয়াইট বক্স হচ্ছে সবচেয়ে সহজ টেস্ট। এই যে এতক্ষণ যে এক্সাম্পল দিলাম সেটার সাথে একটু রিলেট করি, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। এখানে আপনার কাছে কোনো ইনফরমেশন নাই, তার মানে আপনার ভ্যালিডিটি চেক করার কোনো জায়গা নাই। ধরেন আপনি একটা ওয়েবসাইটে আপনি পাইছেন হচ্ছে একটা ওয়েব সার্ভার পাইছেন অ্যাপাচি 2.4.5, যাই হোক, এই ওয়েব সার্ভারে আপনি একটা এক্সপ্লোর প্ল্যান আরসি করতে পারছেন, আরসি কইরা আপনি দেখছেন ওখানে ফাইল আপলোড করতে পারতেছেন, আপনি ফাইলটা রাখছেন। এখন আপনার কাছে যেহেতু ইনফরমেশন নাই, আপনি জাস্ট ওই একটা স্ক্রিনশট নিচ্ছেন যে ফাইল আপলোড করছেন অমুক ডিরেক্টরিতে, এইটা তোমার ভালনারেবিলিটি। কিন্তু যখন হোয়াইট বক্স, তখন কিন্তু আপনার কাছে সব ইনফরমেশন আছে। এখন আপনি ফাইল আপলোড করছেন, করার পরে এখন ওই ডিরেক্টরিতে গিয়ে দেখতেছেন ফাইল নাই, বা এনি চান্স যেভাবে হোক ডিলিট হয়ে গেছে, সেটা ফায়ারওয়াল হতে পারে, সেটা ইডিআর হতে পারে, এক্সডিআর হতে পারে, ডিলিট করে ফেলছে। তার মানে কিন্তু আপনার ওইটা ভ্যালিডেশন চেক করার কোনো জায়গা থাকতেছে না। তার মানে আপনার এখানে, এবং আপনি যখন একটা মেশিন সম্পর্কে অনেক বেশি জানেন, যেখানে অমুক জিনিস আছে তমুক জিনিস আছে, তখন পেন টেস্টিং এর ক্ষেত্রে আপনি একটু পাজেল হয়ে যান। আচ্ছা, এই ডিরেক্টরি আমি পাচ্ছি না কেন, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। কিন্তু ব্ল্যাক বক্সে কিন্তু এটা না, আপনি ব্ল্যাক বক্স এক্সপ্লয়েট করতেছেন, এক্সপ্লয়েট করে জাস্ট ইয়ে করতেছেন, রিপোর্ট দিয়ে দিচ্ছেন। যার কারণে এখানে দেখেন হয়তো বা লেখা আছে টেস্টারের কাছে সার্ভিস ইন্টারনেট নেটওয়ার্কে কোনো ইনফরমেশন থাকে না, টেস্টার একদম রেগুলার ইউজারের মতো ইন্টারফেস বা বাটনস ফাংশনালিটি টেস্ট করে, প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন লজিক, ইনফরমেশন গ্যাদারিং এবং ইনফরমেশন ফেজে বেশি সময় লাগে। আচ্ছা, এটা লেখা নেই, এখানে লেখা আছে দেখেন অ্যাডভান্টেজ, অ্যাটাক সার্ভিস পুরোপুরি ভ্যালিডেট করা যায়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, মানে আপনি যাই করতেছেন সেটা পুরোপুরি ভ্যালিডেট করা যায়, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে এবং সবচেয়ে বেশি কমপ্লেক্স। তার মানে এটা সবচেয়ে বেশি কমপ্লেক্স, এবং পেইন টেস্টিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্রে হ্যাট। আপনাকে কিছু ইনফরমেশন দিবে আর কিছু ইনফরমেশন দিবে হচ্ছে ভ্যালিডিটি যাতে চেক করা যায়, আপনি যাতে চেক করে নিতে পারেন এই ধরনের। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিংটাই থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রে বক্সের টেস্টিংটা পাই। আর হোয়াইট বক্সের প্রচলন নাই বললেই চলে, আপনাকে সব একদম খুলে দিয়ে দিবে এরকম মানুষ খুবই কম আছে আর কি। তো এটাই ছিল হচ্ছে আমার সংক্ষেপে কিছু কথা বলা এটা সম্পর্কে। আর একটা নিচেরটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, যেটা হচ্ছে ট্রাই হ্যাক মি রুমের মধ্যে আছে। আমার এখানে সম্ভবত হচ্ছে ভিডিও ওয়ার্ক থ্রু দেওয়া আছে, আপনি চাইলে ভিডিও ওয়ার্ক থ্রু এর শেষের দিকে গিয়ে আপনারা হচ্ছে এখান থেকে ইয়েটা পাবেন। এই যে এখানে ভিডিও দেওয়া আছে, লাস্টের দিকে গিয়ে আপনারা হচ্ছে আহ, ওই প্র্যাকটিক্যালটা দেখতে পারবেন, বা ট্রাই হ্যাক মি প্রিমিয়াম নেওয়া থাকলে এটা করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ডেটে আমরা যেটা করব, নেক্সট ডেটে হচ্ছে আমরা শুধুমাত্র রিকগনাইসেন্স নিয়ে আমরা একটু ডিপ ডাইভ দেব। রিকগনাইসেন্স এবং ইনুমারেশন নিয়ে একটু ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করব, যে হচ্ছে এটা কিভাবে কাজ করে, ওপেন সোর্স থেকে আমরা কিভাবে ডেটা কালেক্ট করি, কি কি টুলস ইউজ করতে পারি, এই বিষয় সম্পর্কে, প্যাসিভ রিকনে কি থাকে, অ্যাক্টিভ রিকনে কি কি থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা কালকে একটু প্র্যাকটিক্যাল ডাইভ দেব। আজকে আপাতত আমার মনে হচ্ছে যে এতটুকুর বেশি গেলে ওভারলোড হয়ে যাওয়ার চান্স আছে। জি, আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমি রেকর্ডিংটা অফ